ওকে, আমরা লিনিয়ার ডিফেক্টস যেগুলো ছিল আমরা সেগুলো নিয়ে আলাপ করছি। আমাদের এ পর্যন্ত যে কটা শেষ করেছি তার মধ্যে লিনিয়ার কন্ট্রাকশন ছিল, আইদার ইউনিফর্ম অর নন ইউনিফর্ম। দেন হট এয়ার আমরা আলাপ করেছি। আজকে আমরা দেখব কোল্ড ক্র্যাক। সো নাম দেখেই বোঝা যাচ্ছে এটা কোল্ড কন্ডিশনে, নট হট কন্ডিশনে। সো usually after solidification এটা হয়ে থাকে। So sometimes এটাকে cold cracking না বলে warm cracking or sometimes বলে। So যেহেতু temperature relatively high, not absolutely room temperature. And এটার আরেকটা বৈশিষ্ট্যটা হলো it can be transgranular or intergranular. তোমরা জানো ক্র্যাক যেটা ইনিশিয়েট করে অথবা ক্র্যাক প্রপাগেট করে যেটা, সেটা দুটো ফ্যাক্টর দুই ভাবে হয়ে থাকে। either along the grain boundary যেটাকে আমরা বলি intergranular, অথবা থ্রু গ্রেন বাউন্ডারি, থ্রু গ্রেইনস যেটাকে আমরা বলি ট্রান্সগ্রানুলার। সো কোল্ড ক্র্যাকিং দুটোই হয়ে থাকে, কিন্তু আমরা আগে হট এয়ার যেটা আলাপ করেছি, হট এয়ারটা মূলত ইন্টারগ্রানুলার হয়ে থাকে বিকজ গ্রেন বাউন্ডারিতে সাধারণত এটা বেশি করে হয় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হাই টেম্পারেচার লিকুইড। সো আরেকটা বৈশিষ্ট্য ডিফারেন্স যেটা ফ্রম হট এয়ার সেটা হলো যে আমরা হট এয়ারের বেলা দেখেছি যে স্ট্রেস ইজ নট ইম্পর্টেন্ট। স্ট্রেস একটা সার্টেন লেভেল আছে, না হলে পরে এটা ক্র্যাক হবে না অবভিয়াসলি, কিন্তু স্ট্রেইনটা মোর ইম্পর্টেন্ট ইন হট এয়ার। অন দ্য আদার হ্যান্ড কোল্ড ক্র্যাকিং এর সময় স্ট্রেইন ইজ নট এট অল ইম্পর্টেন্ট, এখানে স্ট্রেসটাই হলো মূল কথা। এবং যেহেতু এখানে স্ট্রেস ডমিনেটিং, সেই জন্য ক্র্যাক ইনিশিয়েশন, ক্র্যাক প্রপাগেশন দুটো জিনিসই একসাথে চলে আসে। So occasionally a failure, দুই এক্সট্রিমের কথা বললাম, হট এয়ার এক এক্সট্রিম, কোল্ড ক্র্যাকিং আর এক্সট্রিম, কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও হলো দুইটার মতোই দেখা যায় যে ইট ক্যান হ্যাভ এ টিয়ার মরফোলজি অথবা ইট ক্যান হ্যাভ এ ক্র্যাক মরফোলজি, দুইটাই এখানে দেখতে পাওয়া যায়। ওকে, সো ড্রাইভিং ফোর্স স্ট্রেস একটু আগে আমরা বললাম, এবং এখানে স্ট্রেস যেহেতু ইনভলভ, সো ডেফিনেটলি স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর এখানে চলে আসবে। তার মানে স্ট্রেস শুড বি হাইলি কনসেন্ট্রেটেড এট সার্টেন লোকেশন, যার কারণেই ক্র্যাক ইনিশিয়েট করবে। এবং কনসেন্ট্রেট যদি স্ট্রেস করতে হয় তাহলে পরে আমরা জানি যে দুই ধরনের সিনারিও থাকতে পারে। একটা হলো স্ট্রেস রেজার থাকবে, তার মানে অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন কম্পোজিশন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা ডিজাইন ফিচার আছে, অথবা কাস্টিং এর ভিতরে কোনো ফিচার আছে, যেমন অফসাইড ফিল্ম আছে বা এখানে কোনো একটা বাই ফিল্ম আছে। সো কাস্টিং এর ভিতরে কোনো ফিচার আছে যেখানে স্ট্রেস কনসেন্ট্রেট করতে পারে, অথবা ওভারঅল ডিজাইনের মধ্যে কিছু প্রবলেম আছে যেখানে স্ট্রেস কনসেন্ট্রেট করতে পারে। সো এই দুইটার কারণে স্ট্রেস রেজার থাকে স্যাম্পলের ভিতরে, এবং যার কারণে স্ট্রেস কনসেন্ট্রেট করে। যদিও আমরা অল্প স্ট্রেস দিচ্ছি আলটিমেটলি, কিন্তু ওই স্ট্রেসটাই কনসেন্ট্রেটেড হয়ে নিয়ে যে স্ট্রেসে ক্র্যাক তৈরি করার কথা বা ক্র্যাক প্রপাগেট করার কথা, সেই স্ট্রেসটা ওভারকাম করে, অ্যাজ এ রেজাল্ট ক্র্যাক ইনিশিয়েট করে। এবং এটার ক্লাসিক সিনারিও হলো ওয়েল্ডিং, যেখানে হাই কনস্ট্রেন্ট থাকে, হাই টেম্পারেচার ফেনোমেনার মধ্যে এটা ছোট্ট একটা লোকালিটিতে হাই টেম্পারেচার জেনারেট করে, এবং অ্যাজ এ রেজাল্ট ভেরি র্যাপিডলি হিট ডিসিপেট করে। সুতরাং এখানে এত বেশি স্ট্রেস একটা স্মল লোকালিটি থাকে, অ্যাজ এ রেজাল্ট শার্প রেজারেরও সামটাইমস প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট একটা স্ফেরিক্যাল গ্যাস পরস্টিও যদি থাকে, সেখান থেকেও ক্র্যাক ইনিশিয়েট করে বিকজ অফ দ্য এক্সট্রিম স্ট্রেস ইনভলভ ইন দিস কেস। ওকে, সো কাস্টিং কুল করার সাথে সাথে আমরা বলছি স্ট্রেস রিল্যাক্সেশন প্রসেস আলটিমেটলি স্লো হতে থাকে বিকজ টেম্পারেচার ইজ ফলিং ডাউন। আমরা জানি হাই টেম্পারেচারে স্ট্রেস রিল্যাক্সেশন ভেরি ইজি হয়। সো টেম্পারেচার কমার সাথে সাথে স্ট্রেস রিল্যাক্সেশন প্রসেস কমতে থাকে, সো স্ট্রেস বিল্ড আপ হতে থাকে। এবং এই বিল্ড আপটা আলটিমেটলি যদি স্যাম্পলের ভিতরে কোনো সেগ্রিগেশন থাকে অথবা লো মেল্টিং পয়েন্ট কম্পোনেন্ট থাকে, তাহলে পরে আমরা একটু আগে যেটা বললাম ট্রান্সগ্রানুলার ইন্টারগ্রানুলার, তখন ট্রান্সগ্রানুলারের পরিবর্তে ইন্টারগ্রানুলার ক্র্যাকটা ইনিশিয়েট করে আগে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ক্র্যাক, cold crack. Then another feature is called residual stress. আমরা জানি all about residual stress. রুম টেম্পারেচারে যখন কুল করা শুরু করে তখন স্ট্রেস অ্যাকুমুলেট করতে থাকে, এবং এই স্ট্রেসটা যদি ক্র্যাক ইনিশিয়েট করার যে বেশি হয় তখন ক্র্যাক ইনিশিয়েট করে। তো এই যে রেজিডুয়াল স্ট্রেস ভিতরে জমা হলো, সেটা
ক্র্যাক যদি ইনিশিয়েট নাও করে তাহলেও এটা ডেঞ্জারাস, বিকজ আমরা একটা এই স্ট্রেসটা দেখতে পাচ্ছি না। So there are report casting flew into pieces with a bang when machining. So machining করার সময় এই স্ট্রেসটা রিলিজড হয়ে যায় এবং কাস্টিং সাডেনলি ক্র্যাক করে। এটা মেশিনিং সেকশনে হরদম এটা হয়ে থাকে এবং এই কারণেই কাস্টিং সেকশনের সাথে মেশিনিং সেকশনে অলওয়েজ একটা ফাইট থাকে যে কার কারণে এটা ফেল হয়েছে। So it is the last treatment and the rate of cooling from the final temperature যেটা আলটিমেটলি ডিসাইড করে কতটা স্ট্রেস জেনারেট করবে। লাস্ট হিট ট্রিটমেন্ট যদি একটা কোয়েঞ্চিং ট্রিটমেন্ট হয় এবং তুমি ভুলে গেছো এটা কোয়েঞ্চিং এর পরে টেম্পারিং ট্রিটমেন্ট করা, তাহলে পরে স্ট্রেস অ্যাকুমুলেট হয়ে থাকবে। অথবা তুমি কোয়েঞ্চিং করেছো, মিডিয়া তোমার ঠিক ছিল না, কুলিং মিডিয়া যেটা করেছো সেটা একটু সিভিয়ার মিডিয়া হয়েছে, পানিতে তুমি চুবিয়ে দিয়েছো যেখানে তোমার এয়ার কুল করার কথা ছিল। এই ধরনের সিনারি যদি হয় তাহলে পরে এই রেটেড কুলিং ফ্রম দ্য ফাইনাল টেম্পারেচার উইল বি রেসপন্সিবল মেইনলি টু ইনিশিয়েট দিস হাই অ্যামাউন্ট অফ স্ট্রেস। সো স্ট্রেস কয়েক রকম হয়ে থাকে। আমরা কাস্টিং স্ট্রেসের কথা যদি আলাপ করি, এটা ডিফারেন্সিয়াল ইন কুলিং কারণে হয়ে থাকে এবং সো এটা মোল্ডের কতটা স্ট্রেংথ ছিল বা কাস্টিং এর লেন্থ কতটা ছিল তার চেয়ে মোর ইম্পর্টেন্ট হলো ভেরিয়েশন ইন ক্রস সেকশন and rigidity in different member of casting as a result. So কোনো জায়গায় মোটা সেকশন ছিল, কোনো জায়গায় চিকন সেকশন ছিল, so obviously cooling rate will be different, যার কারণে কাস্টিং এর ভিতরে স্ট্রেস জমে। সো কাস্টিং কত বড় হলো তার চেয়ে বড় কথা মোল্ড কতটা স্ট্রং হলো তার চেয়ে বড় কথা হলো কাস্টিং এর ভিতরে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন আছে কিনা, যার কারণে স্ট্রেস জমতে থাকে। ফর এক্সাম্পল এখানে এটা কথা আমরা আলাপ করেছি, দিস ইজ ওয়ান মেথড অফ ডিটারমাইনিং দ্য কাস্টিং স্ট্রেস। তো একটা কাস্টিং করার পরে কাস্টিং এর ভিতরে কতটা স্ট্রেস জমেছে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা সাধারণত ল্যাবের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করি। আনফরচুনেটলি তোমরা হয়তো এটা করতে পারবে না। এনিওয়ে মেথডটি যেটা সিম্পল, আমরা আগে গত ক্লাসে বলেছিলাম যে এই ধরনের যদি কোনো মেম্বার থাকে তাহলে পরে যেহেতু সেন্ট্রাল মেম্বারটার চারিদিকে হিট অ্যাকুমুলেট করা থাকে, সো এটা দিয়ে সলিডিফাই হয়। সো এইটা তার মানে ডান পাশে বাম পাশে দুইটা মেম্বার অলরেডি সলিডিফাই হয়ে গেছে, দে ওয়ান্ট টু শ্রিঙ্ক। তো এটা এখনো কি বলবো এটাকে এক্সপ্যান্ড কন্ডিশনে আছে। অ্যাজ এ রেজাল্ট যদি এটা ব্রেক না করে তাহলে পরে এটা আলটিমেটলি এই দুইটার মধ্যে একটা টেনসাইল ফোর্স ক্রিয়েট করে। সো এই দুইটা এটাকে টেনসাইল ফোর্স ক্রিয়েট করে। সো অ্যাজ এ রেজাল্ট এই মাঝখানে মেম্বারটা একটা টেনসাইল স্ট্রেসে থাকে এবং এই টেনসাইল স্ট্রেসে থাকার কারণে যদি আমরা এই স্যাম্পলটাকে মাঝখানে কেটে দেই, জাস্ট এটা স্প্র্যাং করে এটা বড় হয়ে যায় এই মেম্বার দুটো তার নিজের লেন্থে চলে যায়। সো এই জন্য এক্সপেরিমেন্ট আমরা যেটা করি সেটা হলো ইনিশিয়ালি স্যাম্পল যেটা ছিল সেই স্যাম্পলের এইখান থেকে এই মানে মিড মেম্বার যেটা আছে তার লেন্থটা আমরা মেজার করি। সো ডেল্টা এল, সরি এল, ক্যাপিটাল এল। সো এই এলটা মেজার করি এবং তারপরে কাস্টিং হয়ে যাওয়ার পরে এই মেম্বারের মাঝখানে যে কোনো এক জায়গায় আইদার দিস পোর্শন অথবা এই পোর্শনে আমরা এটাকে হ্যাকসো দিয়ে কেটে দিই। হ্যাকসো দিয়ে কেটে দিলে পরে এটা একটু লম্বা হয়ে যায় এবং তখন আমরা এটার আবার লেন্থ মেজার করি ফ্রম দি এন্ড টু এন্ড এবং এই দুইটার ডিফারেন্স হলো ডেল্টা এল। তো তখন এই স্ট্রেস সমান সমান এপসাইলন ই যেটা সমান সমান হয় আলফা ডেল্টা ডিই। সো এই আলফা বিকামস ডেল্টা এ বাই এল। সো ডেল্টা এল আমরা ক্যালকুলেট করি, এল ক্যালকুলেট করি এবং সেখান থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা এই পার্টিকুলার ম্যাটেরিয়ালের আমরা জানা আছে আলফা, এটা আমরা ক্যালকুলেট করলাম। ডেল্টা টি আমরা অবভিয়াসলি ক্যালকুলেট করতে পারি, কত টেম্পারেচারে আমরা এটা সলিডিফিকেশন পোর করেছি সেখান থেকে কত টেম্পারেচারে বের করেছি, সেই দুটো ডিফারেন্স দিয়ে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। সো অ্যামাউন্ট অফ স্ট্রেস কাস্টিং এর কতটা রয়ে গেল। সো দিস ইজ দ্য ইয়েস ক্যাপিটাল এল যে মেজার করা হলো এটা কি স্যার কেটে ফেলার আগে কোল্ড স্টেটে নাকি তারও আগে হট স্টেটে? কোনটা ক্যাপিটাল এলটা কি স্যার? ক্যাপিটাল এল এটা হলো আমরা জাস্ট কাস্টিং করার সময় যে ডিজাইন করেছি সেটা হলো ক্যাপিটাল ডিজাইন ভ্যালু। হ্যাঁ, ডিজাইন ভ্যালু, এটা হলো ইনিশিয়াল ভ্যালু, এটা হলো ডিজাইন ভ্যালু এবং এইটা হলো ফাইনালি আলটিমেটলি কতটা হলো সেটা। ওকে, সো এখানে ভেরিয়েবল যেগুলো থাকে সেটা হলো স্ট্রেস যেটা আমাদের ক্যালকুলেট করে পাচ্ছি আইদার কুলিং রেটের উপরে ডেফিনেটলি এটা হবে। সো আমরা যদি কোনো পানি দিয়ে চুবিয়ে দেই, কাস্টিং বেক করে সাথে সাথে পানিতে চুবিয়ে দেই তাহলে একটা ডিফারেন্ট ইস্যু হবে, বাতাসে রাখলে আরেকটা ইস্যু হবে। স্টিপিং টাইম সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, অর্থাৎ
মোল্ড থেকে কত সময় পরে কাস্টিংটা আমরা রিলিজ করলাম, মোল্ডটা ভেঙে কাস্টিংটা কত সময় পরে কাস্টিংটাকে রিলিজ করলাম, সেটাকে বলে স্টিপিং টাইম। সো স্টিপিং টাইম ইজ অলসো এ ফ্যাক্টর, এন্ড কাস্টিং টেম্পারেচার অবভিয়াসলি কত টেম্পারেচারে আমরা এটা পোর করেছি। যদি কিভাবে ভ্যারি করে সেটা এখানে আমরা জাস্ট দুটো গ্রাফ দিয়ে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, কুলিং রেট কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মোল্ডের মধ্যে পানি কতটুকু আছে যেটা আলটিমেটলি কুলিং রেটকে কন্ট্রোল করবে যদি স্যান্ড মোল্ড হয়ে থাকে। ওকে, সো তাহলে পানি কতটুকু আছে সেটা কুলিং রেট কন্ট্রোল করবে। সো যত পানি থাকবে কুলিং রেট তত ফাস্টার হবে। সো কুলিং রেট যত ফাস্টার হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস তত বেশি জমছে। ইটস অবভিয়াস, আমাদের ফিজিক্যাল মেটালজি সেন্সে আমাদের তাই বলে। এবং এটাকে প্র্যাকটিক্যালিও একটা যিনি এই টেস্টটা করেছেন তিনি আরেকটা টেস্ট করেছেন এই সায়েন্টিস্ট, সেটা হলো যে অনেকগুলো মোল্ড তৈরি করেছেন যে মোল্ডগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্ট ভ্যারি করা হয়েছে। ঠিক আছে, তো এখানেও সেই এক্সপেরিমেন্টে ওয়াটার কন্টেন্ট ভ্যারি করে তারপর এটাকে কাস্টিং করে স্ট্রেস মেজার করা হয়েছে। আরেকটা সিমিলার ওয়াটার কন্টেন্ট দিয়ে মোল্ড তৈরি করার পরে তারপরে মোল্ডগুলোকে থরলি ড্রাই করে দেওয়া হয়েছে, একদম 100% ড্রাই করা হয়েছে যাতে করে মোল্ডের ভিতরে ওয়াটার কন্টেন্ট অ্যাবসলিউটলি বিকাম জিরো। সো এই অবস্থায় আবার কাস্টিং করা হলো, কাস্টিং করে নিয়ে সো ডিফারেন্ট ওয়াটার কন্টেন্টের ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট, বাট আলটিমেটলি কাস্টিং করার আগে এটাকে জিরোতে নিয়ে আসা হয়েছে ওয়াটার ভ্যালু ড্রাই করে, তারপরে কাস্টিং করার পরে আবার রেসিডুয়াল স্ট্রেস মেজার করে দেখা গেছে অ্যাবসলিউটলি সেম। তার মানে ইনিশিয়াল ওয়াটার কন্টেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। সো কুলিং পিরিয়ডে অর্থাৎ কাস্টিং করার পরে মোল্ডের মধ্যে পানি কতটুকু আছে সেটা অবশ্যই একটা ফ্যাক্টর। ইনিশিয়ালি যে পানি ছিল সেটার সাথে কোনো সম্পর্ক নেই। সো ওয়াটার কন্টেন্ট ইজ অ্যান ইস্যু হুইচ কন্ট্রোলস দ্য কুলিং রেট। দেন অ্যানাদার ওয়ান এক্সপেরিমেন্ট, এখানে স্টিপিং টাইমে আপনি যে লাস্ট যে রিজনিংটা দিলেন সেটা বুঝতে পারলাম না। আমি যেটা বলতে চাচ্ছি যে মোল্ডের ভিতরে যদি পানি থাকে সেটা কুলিং কে কন্ট্রোল করে, মোল্ডের ভিতরে পানি না থাকে তাহলে কুলিং কে কন্ট্রোল করে না। ঠিক আছে, তো এইটা যে কুলিং কে কন্ট্রোল করে না সেটা প্রমাণ করার জন্য একটা কিছু মোল্ড বানানো হলো ডিফারেন্ট ওয়াটার কন্টেন্ট দিয়ে, কিন্তু কাস্টিং করার সময় সেই ওয়াটার গুলোকে সব সরিয়ে ফেলা দেওয়া হয়েছে। সো আলটিমেটলি তাহলে সবগুলো মোল্ডে ওয়াটার কন্টেন্ট জিরো হয়ে গেল বিফোর কাস্টিং। মোল্ড বানানো হয়েছে ডিফারেন্ট ক্লে ডিফারেন্ট ময়েশ্চার দিয়ে, কিন্তু কুলিং করে কাস্টিং করার আগ মুহূর্তে এটাকে ড্রাই করে ফেলা হয়েছে 0% ওয়াটার। তো 0% ওয়াটার যদি হয় তাহলে কুলিং রেট ফিক্সড হয়ে গেল। তো কুলিং রেট ফিক্সড হয়ে গেলে পরে রেসিডুয়াল স্ট্রেসের কোনো চেঞ্জ হবে না। আমরা একটু আগে যে লজিক গুলো যেগুলো বলতেছিলাম, সো এই লজিকের সাথে এক্সপেরিমেন্টটাও আমাদের সাপ্লিমেন্ট করছে যে ওয়াটার কন্টেন্ট ভ্যারি করলে পরেই কেবলমাত্র মোল্ডের ভিতরে ডিউরিং কাস্টিং কুলিং রেটকে সে কন্ট্রোল করবে এবং রেসিডুয়াল স্ট্রেস চেঞ্জ হবে। স্টিপিং টাইম যদি ভ্যারি করি, অর্থাৎ স্টিপিং টাইম যত বাড়াবো তত রেসিডুয়াল স্ট্রেস তত বাড়বে। কেন বাড়বে? কারণ যদি আমরা কাস্টিং করার পরই লেটস সে 5 সেকেন্ড পরে আমরা মোল্ডটাকে ভেঙে ফেলে কাস্টিং সরিয়ে ফেললাম, তার মানে কাস্টিং স্টিল হ্যাজ সার্টেন ডিগ্রি অফ টেম্পারেচার। এজ এ রেজাল্ট স্ট্রেস রিল্যাক্সেশন উইল বিকাম ইজিয়ার, যেহেতু হাই টেম্পারেচারে কাস্টিংটা আছে সো স্ট্রেস তাড়াতাড়ি চলে যেতে পারবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা মোল্ডের ভিতরে কাস্টিংটা রেখে দেই সে ধীরে ধীরে কুল করবে। সো ধীরে ধীরে কুল করলে পরে স্ট্রেস রিল্যাক্সেশন প্রসেস যেটা ছিল টেম্পারেচার ভেরিয়েশন, যেহেতু মানে কাস্টিংটা বের করতেছি যখন তখন টেম্পারেচার ডিফারেন্স খুব একটা বেশি না, সো স্ট্রেস রিমুভাল খুব একটা বেশি হবে না, সো কাস্টিং এর ভিতরে স্ট্রেস থেকে যাবে। সো এইটা হলো স্টিপিং টাইম, যত বেশি স্টিপিং টাইম বেশি হবে কাস্টিং এর ভিতরে স্ট্রেস থেকে যাবে, যত স্টিপিং টাইম কম হবে হাই টেম্পারেচারে কাস্টিংটাকে আমরা এক্সপোজ করছি, অ্যাজ এ রেজাল্ট কাস্টিং এর ভিতর থেকে স্ট্রেসটা তত বেড়ে যাওয়ার সুযোগ পাবে। সো এই দুইটা কমন ফ্যাক্টরের ব্যাপারে আমরা আলাপ করলাম। দেন অ্যানাদার স্ট্রেস যেটা বাইরের থেকে আসতেছে, দিস ইজ আর এক্সটার্নাল। আগে যেটা বললাম সেটা ইন্টারনাল, কাস্টিং এর ভিতরে কন্ডিশনের সাথে রিলেটেড। এটা হলো আউটসাইড কন্ডিশন ইম্পোজ করা হয়েছে, বিকজ আমরা সামটাইমস কোয়েঞ্চিং করে থাকি স্ট্রেংথ বাড়ানোর জন্য, এবং এই ডিউরিং কোয়েঞ্চিং আমাদের জানি কোয়েঞ্চিং এর সবসময় ভ্যারিয়েবল দুইটা, একটা হলো টাইম এন্ড টেম্পারেচার। এবং এটা ভ্যারিয়েবলটা কেন? বিকজ হিট কতটুকু ফ্লো করে সেটা আমাদের ওই ফিক্স লর মাধ্যমে ডিফিউশন কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাই বাই টেম্পারেচার টাইম তার রুট ওভার, সো এই ফর্মুলা অনুযায়ী ভ্যারি করে। সো আমরা
ফর এ পার্টিকুলার ম্যাটেরিয়াল ডি যদি জানি কত সময়ে হিট কতটুকু ডিস্টেন্স পর্যন্ত যায় সেটা আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি। ফর এক্সাম্পল এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, স্টিল কাস্টিং এর বেলায় ডি এর ভ্যালু 10⁻⁵ মিটার স্কয়ার পার সেকেন্ড। সো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে ফর 5 সেকেন্ড 5 সেকেন্ডে হিট যেতে পারে 7 মিলিমিটার এবং 100 সেকেন্ডে হিট মুভ করে 30 মিলিমিটার। তার মানে তোমার কাস্টিং যদি এই দুইটা ডিস্টেন্সের চেয়ে বড় হয়, লেটস সে তুমি কাস্টিংটা হলো 50 মিলিমিটার থিক, তুমি কোয়েঞ্চিং করলা উইদিন 100 সেকেন্ড, তার মানে এমন একটা মিডিয়া দিয়েছ সেটা কোয়েঞ্চিং রেটটা হলো 100 সেকেন্ডের মধ্যে কাস্টিং টেম্পারেচার রুম টেম্পারেচারে চলে আসবে। তো তার মানে 100 সেকেন্ড সময় পাচ্ছে কাস্টিংটার সেন্টার থেকে হিট বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, এবং এই 100 সেকেন্ডে হিট সেন্টার থেকে বাইরে বেরিয়ে যেতে পারে তার ডিস্টেন্স হলো 30 মিলিমিটার, কিন্তু তোমার কাস্টিংটা হলো 50 মিলিমিটার। তার মানে হিট টোটালি বেরিয়ে যেতে পারবে না, এজ এ রেজাল্ট ভিতরে স্ট্রেস জমবে। সো ইউ নিড লং অ্যানেলিং সাইকেল। সো এখানে এই ডাটাটা এখানে অ্যালুমিনিয়াম কাস্টিং এর জন্য এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, একটা প্লেট বার কাস্টিং করা হয়েছে 20 মিলিমিটার ডায়ামিটার। সো ডিফারেন্ট কোয়েঞ্চিং মিডিয়া ইউজ করা হয়েছে, পানি, পলিমার, ফোর্সড এয়ার, নরমাল এয়ার। সো 500 ডিগ্রি থেকে কুল করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ফর অ্যালুমিনিয়াম, আমরা যদি 500 থেকে 250 টেম্পারেচার নেই তাহলে আনুমানিক 5 সেকেন্ডের মতো লাগে। তো তার মানে এই অ্যালুমিনিয়াম অ্যালয়টা 5 সেকেন্ডে টেম্পারেচার 500 থেকে 250 আসে, এখানে সেটা বলা হয়েছে। সো তার মানে এই নিচের টেম্পারেচার যেটা রয়ে গেল সেটাই হলো এখন ডেল্টা টি। তার মানে 0 ডিগ্রি যদি রুম টেম্পারেচার হয়, সো 0 বা 30 ডিগ্রি যেটাই বলো, এই টেম্পারেচার থেকে 250 টেম্পারেচার, এই টেম্পারেচারে চেঞ্জ হওয়ার কারণে ভিতরে স্ট্রেস জমবে। এখন এই ইন দিস 5 সেকেন্ড হিট উইল ট্রাভেল অ্যাবাউট 20 মিলিমিটার অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। ঠিক আছে? সো তোমার কাস্টিং আছে 20 মিলিমিটার, হিট ট্রাভেল করে 5 সেকেন্ডে 20 মিলিমিটার, তোমার এই টেম্পারেচার আসতে সময় লাগে 5 মিলিমিটার, সো কাস্টিং উইল বি সেম। কিন্তু যদি কাস্টিং মোটা হতো, লার্জার সেকশন হতো, তাহলে পরে এই হিটটা পুরাটা বেরিয়ে যেতে পারতো না, সো এক্সট্রিম নন ইউনিফর্মিটি জেনারেট করবে, এজ এ রেজাল্ট কোয়েঞ্চিং স্ট্রেস জেনারেট করবে। সো তখন আমাদের কি করার আছে? সো এই হাই কোয়েঞ্চিং স্ট্রেস কমানোর জন্য আমরা যদি লেটস সে এটাকে ওয়াটার কোয়েঞ্চ না করে আমরা যদি এখানে কি দিছি ফোর্সড এয়ার কোয়েঞ্চ যদি এটা করতাম, তাহলে 250 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার যেতে আমাদের সময় লাগতো 100 সেকেন্ড। 100 সেকেন্ড যদি আমি এখানে বসাই তাহলে পরে ইজিলি ইট বিকামস অ্যারাউন্ড 100 মিলিমিটার ডিস্টেন্স। সো তার মানে আপ টু 100 মিলিমিটার ডিস্টেন্স পর্যন্ত হিট যেতে পারে এই 100 সেকেন্ডের মধ্যে। সো আওয়ার কাস্টিং উইল বি সেম। তার মানে এই গ্রাফটা দেখে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে we have to compare the distance heat can travel, তুমি যতটুকু সময় দিচ্ছ কাস্টিং থেকে কোয়েঞ্চ করার জন্য। সো কোয়েঞ্চটা এই সময়টা কোথেকে আসতেছে, যে কোয়েঞ্চিং মিডিয়া তুমি ইউজ করছো। সো এক একটা কোয়েঞ্চিং মিডিয়ার জন্য এক একটা রেট ইম্পোজ করছে, সো ওই রেট থেকে তুমি একটা পার্টিকুলার টেম্পারেচার ডিফারেন্সের জন্য একটা পার্টিকুলার সেকেন্ড পাবা। সেই সেকেন্ডটা তুমি ফর্মুলার মধ্যে বসিয়ে তুমি ক্যালকুলেট করতে পারো যে হিট ওই সেকেন্ডের মধ্যে কতটুকু ট্রাভেল করবে। যদি এই ট্রাভেল ডিস্টেন্সটা তোমার কাস্টিং এর ডিস্টেন্সে ছোট বড় হয়, ইউ আর ইন দ্য সেফ সাইড। যদি হিট ট্রাভেল ডিস্টেন্সটা কাস্টিং সেকশনের চেয়ে ছোট হয়, ইউ উইল বি ইন ডেঞ্জার অফ অ্যাকুমুলেটিং রেসিডুয়াল স্ট্রেস। সো স্ট্রেস রিলিভ করার জন্য তাহলে আমাদের মেথড যেটা আছে, নরমাল মেথড আমরা ফিজিক্যাল ম্যাটেরিয়ালে দেখেছি যে হিট করা, হিট ট্রিটমেন্ট করা আর অ্যানিলিং করা। অ্যানিলিং শব্দটা তোমরা তো হিটিংয়ে পড়েছো তাই না? না স্যার, এখনো পড়িনি, কিন্তু স্যার কিছুটা ধারণা আছে, মানে কোর্সটা পড়িনি বাট টার্মিনোলজি জানি। তার মানে আমরা অ্যাজ স্লো অ্যাজ কুলিং অ্যাজ পসিবল আমরা স্যাম্পলটাকে হিট করবো, যাতে করে স্যাম্পলের ভিতরে যে মডিফিকেশনটা হয়, চেঞ্জ যেটা হয়, সেই চেঞ্জটা আমরা অ্যালাউ করি। তো হিটটা যদি চলে, শুধু হিটের কথা যদি চিন্তা করি, স্ট্রাকচারের কথা বাদ দেই, তাহলে হিটটা যাতে সাফিসিয়েন্ট টাইমে বেরিয়ে যেতে পারে সেই সময়টা তাকে দেওয়া। সো দিস ইজ ন্যাচারাল এইজিং। আমরা ধরে রাখলাম আস্তে আস্তে হিটটা বেরিয়ে যাবে।
In the natural aging, it will take time because temperature is very low. যার জন্য আমরা নরমালি একটা সাফিসিয়েন্ট একটা রিজনেবল টাইমের মধ্যে যাতে হিটটা বেরিয়ে যেতে পারে সেজন্য আমরা আর্টিফিশিয়াল এজিং করি, তার মানে একটু হাই টেম্পারেচারে হিট করি। সো এই সাফিসিয়েন্ট টাইমটা নরমালি ইন্ডাস্ট্রিতে ধরা হয় অ্যারাউন্ড 1 আওয়ার। তার মানে আমরা স্যাম্পলটাকে এমন একটা রেটে হিট করব যাতে করে এটা 1 ঘন্টার মধ্যে স্ট্রেস রিলিভ হয়ে যায়। তো এটা হলো কমার্শিয়াল প্র্যাকটিস, ঠিক আছে। সো তারপরে অবশ্যই খেয়াল করতে হবে এই যে টেম্পারেচারে হিট করলাম সেখান থেকে যখন আমরা কুল করব তখন যেন ফার্দার করে নতুন স্ট্রেস না ইন্ট্রোডিউস হয়। এবং এর জন্য বিভিন্ন গ্রাফ অ্যাভেলেবল আছে। সো এখানে একটা টিপিক্যাল গ্রাফ দেখানো হয়েছে, এখানে অবশ্য 3 ঘন্টা কথা বলা হয়েছে। তার মানে বিভিন্ন অ্যালয় রেজিডুয়াল স্ট্রেস কত পার্সেন্ট থাকবে কত টেম্পারেচারে যদি কুল করি। তার মানে ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম অ্যালয়ের কথা যদি ধরি, তাহলে যদি আমরা ফাইনালি স্ট্রেস 0% করতে চাই, তার মানে কোন রকম স্ট্রেসই থাকবে না, তাইলে পরে ওই অ্যালুমিনিয়াম অ্যালয়কে রাফলি এখানে যদি 350 যদি ধরি, তো অ্যারাউন্ড 350 যদি 3 ঘন্টা হিট করি তাহলে তার রেজিডুয়াল স্ট্রেস 0% হয়ে যাবে। ব্রোঞ্জ যদি করি তাহলে আনুমানিক 500 ডিগ্রিতে 3 ঘন্টা হিট করতে হবে, তাহলে তার কাস্টিং এর ভিতরে কোনো রকম স্ট্রেস থাকবে না। সো এটা একটা ইট ইজ এ গুড ইন্ডিকেশন, একটা গ্রাফিক্যাল মেথড, যে মেথডের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটা কাস্টিংকে আনুমানিক কত ডিগ্রিতে হিট করতে হবে, কতক্ষণ হিট করতে হবে। So the casting often found initiate crack during reheating, এটা একটু আগে বললাম যে রিহিটিং করার সময় খেয়াল করতে হবে। তোমরা যেহেতু হিটিংয়ে পড়ো নাই, জাস্ট খুবই সংক্ষেপে বলি। সাধারণত হিট ট্রিটমেন্টের সময়, হিট ট্রিটমেন্ট মানেই তোমরা জানো যে একটা হলো হিটিং সাইকেল, একটা হোল্ডিং সাইকেল, একটা হলো কুলিং সাইকেল। সো এই 3টা সাইকেল থাকে হিট ট্রিটমেন্ট করার সময়, এবং ইউজুয়ালি হিটিং সাইকেলটা নট ইম্পর্টেন্ট, হোল্ডিং এন্ড কুলিং সেই দুটোই ইম্পর্টেন্ট। কুলিংটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কুলিং রেটের উপর ডিপেন্ড করে হিট ট্রিটমেন্টগুলি নামকরণ করা হয়। অ্যানেলিং ভেরি স্লো কুলিং, কোয়েঞ্চিং ফাস্ট কুলিং, এটসেট্রা এটসেট্রা। হিটিং ইম্পর্টেন্ট তখনই যদি কাস্টিং এর মধ্যে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন থাকে, তাহলে পরে হিট এক এক জায়গায় এক এক রকম হিটিং রেট হয় না। অথবা কাস্টিং যদি মোটা ক্রস সেকশন হয়, তুমি হিট করছো ফ্রম সারফেস, হিট ভিতরে যেতে সময় লাগবে, সেই জন্য আস্তে আস্তে হিট করতে হবে। সো রিহিটিং এর সময় ভেরি কেয়ারফুল থাকতে হবে ডিপেন্ডিং অন দ্য ক্রস সেকশন অফ দ্য স্যাম্পল, যাতে করে নতুন করে তুমি জাস্ট স্ট্রেস সরাই ফেলার জন্য হিট করছো, কিন্তু হিটিং এর সময় নতুন করে হিট স্ট্রেস ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা যাতে না হয়। So this is all about our different types of defects associated with linear dimension. So it could be কি বলে এটাকে ডিস্টরশন হতে পারে, বা কাস্টিংটা আইদার ইউনিফর্মলি ছোট হতে পারে বা ইউনিফর্মলি বড় হতে পারে, অথবা এটা টিয়ার হতে পারে যদি কাস্টিং এর ভিতরে কোনো কি বলে হটস্পট থাকে এবং যেখানে লো মেল্টিং পয়েন্ট লিকুইড থাকে, অথবা কাস্টিং কোর ক্র্যাক হতে পারে যদি সাফিসিয়েন্ট স্ট্রেস জেনারেট করে এবং স্ট্রেস কনসেন্ট্রেটর যদি থাকে সেটা হতে পারে, অথবা কাস্টিং এর ভিতরে স্ট্রেস জমতে পারে, এবং যদি কাস্টিংটা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন থাকে, কাস্টিং এর মধ্যে স্ট্রেস রাইজার থাকে, অথবা আমরা বাইরের থেকে এটা ইম্পোজ করতে পারি, বিকজ যদি আমরা কাস্টিংকে নন ইউনিফর্ম রেটে কুল করি, অথবা স্ট্রেস আমরা যদি হিট ট্রিটমেন্ট করার সময় অ্যাডিশনাল স্ট্রেস যদি এর ভিতরে দিয়ে দিই বিকজ অফ দ্য ফাস্ট কুলিং অথবা এই ধরনের কোনো মেথড ফাস্ট হিটিং, সেটাও একটা হতে পারে। তো এই হলো মোটামুটি আমাদের কাস্টিং ডিফেক্টস নিয়ে আমাদের কথাবার্তা। কোনো কোশ্চেন আছে কিনা বলো? স্যার রেসিডুয়াল স্ট্রেস ভার্সেস টেম্পারেচারের যে কার্ভটা দেখালেন, এখানে কি স্যার হোল্ডিং টাইম ফিক্স রেখে এই কার্ভটা করা, এই কার্ভগুলো জেনারেট করা হয়েছে? স্যার এটা না স্যার, স্যার এটা স্যার এটা স্যার এটার আগে এটা স্যার, এটা পরে স্যার 4.3 স্ট্রেস রিলিফ। স্যার এটা কি স্যার একটা নির্দিষ্ট হোল্ডিং টাইমের জন্য তৈরি করা? এখানে ডেফিনেটলি হোল্ডিং টাইমের জন্য তৈরি করা হয়, যেখানে ট্রিটেড ফর 3 আওয়ার, এই যে বলে দেওয়া আছে 3 আওয়ার মানে হলো হোল্ডিং টাইম, ঠিক আছে? ওকে স্যার। কাস্টিংটা হিট করে 3 ঘন্টা এখানে ধরে রাখা হয়েছে। আমরা বলছি কমার্শিয়াল প্র্যাকটিসটা হলো ইউজুয়ালি 1 ঘন্টা কাছাকাছি কোনো একটা সময়, এখানে 3 ঘন্টা একটু বেশি ধরা হয়েছে।
ওকে, তাহলে আমরা এটা স্টপ করি, আমাদের নেক্সট পার্ট যেটা আছে সেটা শুরু করে দিই। আমাদের ডিফেক্টের লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো effect of defects on properties. So আমরা নরমালি প্রপার্টি মানে অনেক ধরনের প্রপার্টি জানি। তার আগে যদি ডিফেক্টের কথা বলি, আমরা অনেকগুলো ডিফেক্ট আলাপ করেছি এবং অনেক ডিফেক্ট আলাপ করি নাই। যেগুলো আমরা মোটামুটি আলাপ করেছি সেগুলোর মধ্যে এই এখানে লেখা আছে যে আমরা ইনক্লুশনস নিয়ে কথা বলেছি, সেগ্রিগেশন নিয়ে কথা বলেছি, গ্যাস পোরোসিটি নিয়ে কথা বলেছি, কোর গ্লো এগুলো আলাপ করেছি, ক্র্যাক এবং টিয়ার নিয়ে আলাপ করেছি, ফিল্ম নিয়ে আলাপ করেছি। তো এখানে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি ডিপেন্ডিং অন দ্য ডাইমেনশন। একটা হলো কম্প্যাক্ট ডিফেক্ট, তার মানে রিলেটিভলি 3 ডাইমেনশনাল, আর একটা হলো প্লেনার ডিফেক্ট, রিলেটিভলি 1 ডাইমেনশনাল অর 2 ডাইমেনশনাল। সো এই ধরনের ডিফেক্টস হলো প্লেনার ডিফেক্ট, যেখানে লেয়ার পোরোসিটি আছে, তার মানে পোরোসিটি একটা কয়েকটা সার্টেন লেয়ারে ফর্ম করে, তারপরে পোরোসিটি পাওয়া যায় না, আবার একটা লেয়ারে ফর্ম করে যদি কাস্টিংটা ঠিক লেন্থ বড় হয়। এটা কিভাবে ফর্ম করে সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় না, বিকজ ইট ইজ অ্যাডভান্স টপিক। সো মাস্টার্স যদি করো সেখানে এখানে আলাপ করা যেতে পারে। এনিওয়ে, সো এটা লেয়ারে ফর্ম করে। সো পোরোসিটি ইন দ্য ফর্ম অফ লেয়ার। আরেকটা হলো টিয়ার। আমরা জানি টিয়ারটা 1 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল হয়ে থাকে, ক্র্যাকও তাই হয়ে থাকে। ক্র্যাক মানে এখানে কোল্ড ক্র্যাকের কথা বলা আছে, টিয়ার মানে হট টিয়ারের কথা বলা আছে। আর অক্সাইড ফিল্ম সেটাও একটা 2 ডাইমেনশনাল বা 1 ডাইমেনশনাল ডিফেক্ট বলা যেতে পারে। ওকে, সো এটা হলো আমরা আমাদের আলোচনার স্বার্থে এটাকে দুইটা ভাগে ভাগ করলাম। আর প্রপার্টিজ এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি আলাপ করেছি। কাস্টিং এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু হাই টেম্পারেচার প্রপার্টি আছে, কিছু লো টেম্পারেচার প্রপার্টি আছে। যেমন হাই টেম্পারেচার প্রপার্টির মধ্যে আমরা ওই যে ক্রিপের কথা বলেছি, লো টেম্পারেচার প্রপার্টির মধ্যে ফ্যাটিগ থাকতে পারে, মেকানিক্যাল প্রপার্টিজ আছে, এটসেট্রা এটসেট্রা। আর ডিফেক্টের মধ্যে ইফেক্ট যেগুলো করে, কিছু কিছু ডিফেক্ট আছে যেগুলো দেখা যায় না। আগে আমরা যেটা দেখেছি যে কাস্টিং এর মধ্যে ডিফেক্ট আছে, আগে যে সমস্ত মেথড অ্যাভেলেবল ছিল কাস্টিং এর ডিফেক্ট আইডেন্টিফিকেশন করা যায় না। ফর এক্সাম্পল এই টেবিজের ডিজাস্টার, আমি এনকারেজ করবো তোমরা ওয়েবসাইটে যেয়ে নিয়ে এটা দেখবে, বিকজ দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফেনোমেনা ইন দ্য হিস্ট্রি অফ মেটালার্জি। বিকজ এই অ্যাক্সিডেন্টের পরের থেকেই মেটালার্জির ডেভেলপমেন্ট শুরু হয়েছে। সো এটা তোমরা পড়তে পারো। এটা একটা কাস্ট আয়রন ব্রিজ তৈরি করা হয়েছিল, বিরাট বড় একটা ব্রিজ, এবং আলটিমেটলি এক সময় ঝড়ে এটা ভেঙে পড়ে যায়। তারা খুব গর্ব করতে ব্রিজটা নিয়ে, ঝড়ে ব্রিজটা ভেঙে পড়ে যাওয়ার পরে ইট বিকামস এ ন্যাশনাল ডিজাস্টার। এবং এটা তখন কেন এটা ভাঙলো সেটা করা শুরু করলো। আফটারন দিয়ে কেউ ব্রিজ বানাতে যাবি বা কেন, এত ব্রিটল ম্যাটেরিয়াল? এটা তো তুমি এখন বলতেছো, তখন তো বলার মতো কেউ ছিল না। এখন তারপরে হ্যাপেন্স টু বি তখন মাইক্রোস্কোপ ডেভেলপ হয়েছে। সো লোকজন তখন এটা ভিতরে দেখার সুযোগ পেল এবং তখন দেখলো কাস্ট আয়রনের মধ্যে একটা উদ্ভূত একটা ডিফেক্ট আছে, যেটাকে বলে আমরা এখন জানি এটা হলো কাস্টিং এর গ্রাফাইট ফ্লেক। ঠিক আছে, সো গ্রাফাইট ফ্লেক পাওয়া গেল। এট দ্য সেম টাইম এর ভিতরে প্রচুর পরিমাণে ইনক্লুশন ছিল। তার মানে কাস্টিংটা যেভাবে করা হয়েছে, যে মেথড অ্যাপ্লাই করা হয়েছে, তার মধ্যে ইনক্লুশনসটা কাস্টিং এর ভিতরে ঢুকে গেছে। সো এই দুটোকে রিজন করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে এই মেটালজি গ্রো করা শুরু হলো যে এই আমরা ফ্লেকের মতো যে জিনিসটা দেখতেছি এটা কি করে দূর করা যায়, যেটাকে ক্র্যাক ইনিশিয়েট করছে। অথবা ইনক্লুশন যেটা আছে সেই ইনক্লুশনটা কি করে দূর করা যায় কাস্টিং এর মধ্যে। কারণ স্টিল কাস্টিং তখনও পপুলার না বিকজ অফ হাই টেম্পারেচার। তো তখন কাস্ট আয়রনই তৈরি করা হতো এবং ব্রিজ যেগুলো তৈরি করা হতো কাস্ট আয়রনের ব্রিজই হতো। সো তার মানে এখানে মূল বক্তব্য যেটা, সেটা হলো যে আগে ডিফেক্ট ছিল, কোন কাস্টিং হ্যাপেন্স টু বি লং লাইফ লিড করেছে, কিছু কাস্টিং হ্যাপেন্স টু বি সাডেনলি ভেঙে পড়ে গেছে। তো এই যে মিক্সড পারফরমেন্স যেগুলো ফর্ম করেছে, এই মিক্সড পারফরমেন্সটা কেন হয়েছে? কিছু কাস্টিং ফেল করেছে, কিছু কাস্টিং ফেল করে নাই। সো ডেফিনেটলি দেয়ার আর সাম রিজন যার কারণে এটা ফেল করে। তার মানে একটা কাস্টিং মোটা ক্রস সেকশন, সেখানে যদি বড় একটা ক্যাভিটি থাকে কিছু যায় আসে না। অন দ্য আদার হ্যান্ড একটা কাস্টিং এর একটা ক্রিটিক্যাল এরিয়া, যেখানে একটা ছোট্ট একটা অক্সাইড ফিল্ম আছে বা যেখানে একটা ছোট্ট একটা ক্র্যাক আছে, ইট উইল বিকাম সিভিয়ার বিকজ ওখানে স্ট্রেস কনসেন্ট্রেট হিসেবে কাজ করবে।
তো এই ধরনের সিনারিও গুলো আমরা এখন জানতে পারছি। সো a large pore in low stress area কোনো কিছু যায় আসে না, কিন্তু একটা স্মল লেয়ার porosity in sharp corner যেটা স্ট্রেস কনসেন্ট্রেটর হিসেবে কাজ করবে, ম্যাটেরিয়াল ফেল করবে। তো এই ধরনের ঘটনা যখন আমরা আলটিমেটলি জানতে পারলাম, সো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু জিনিস জায়গায় আছে এই বেসড অন দ্য প্রিভিয়াস হিস্ট্রি স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে ইউজিং ব্ল্যাঙ্কেট সাজেশন। ব্ল্যাঙ্কেট সাজেশন কাকে বলে? এটা জেনারেলাইজ করা হয়েছে। লেটস সে কাস্টিং এর ভিতরে 2 মিলিমিটারের চেয়ে বড় porosity থাকতে পারবে না, তাহলে এবারে কাস্টিং রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড ব্ল্যাঙ্কেট স্পেসিফিকেশন। তার মানে একটা জেনারেলাইজ করলাম, জেনারেলাইজ করার সময় ভ্যালু যেটা দিলাম সেই ভ্যালুটা সাফিসিয়েন্টলি লার্জ, বিকজ আমরা দেখেছি একটু আগে যেটা বললাম যে একটা মেশিন বেড যার ক্রস সেকশন লেটস সে মোটামুটি এই কি বলবো 300 মিলিমিটার, তার ভিতরে যদি একটা 50 মিলিমিটারের একটা ক্যাভিটি থাকে, কিচ্ছু যায় আসে না। তো আমরা যদি বলি যে এই কাস্টিংটা 2 মিলিমিটার বেশি পোর থাকলে পরে এটা রিজেক্ট হবে, তাহলে পরে জিনিসটা বুঝতে পারবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। সেই জন্য এখানে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমরা স্পেসিফিকেশন যেটা দেব সেই স্পেসিফিকেশন শুড বি বেসড অন দ্য জোন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য কাস্টিং। কাস্টিং এর আমরা কাস্টিং এর জোনে ভাগ করব, জোন ভাগ করে আমরা আইডেন্টিফাই করব কোনগুলা মানে সিভিয়ার সেনসিটিভ জোন, এবং সেই সেনসিটিভ জোনের মধ্যে আমরা কাস্টিং এর ডিফেক্ট গুলোকে ডাইমেনশন গুলোকে স্পেসিফাই করব। সো এটা আমাদের এখানে মূল উদ্দেশ্য। প্রপার্টি কথা একটু আগে মেলা করেছি যে আমরা ইট কুড বি লো টেম্পারেচার প্রপার্টি, হাই টেম্পারেচার প্রপার্টি, ক্রিপ আছে, হাই টেম্পারেচার ফ্যাটিক আছে, অক্সিডেশন রেজিস্ট্যান্স আছে, অল দিস আর হাই টেম্পারেচার প্রপার্টিজ। রুম টেম্পারেচার প্রপার্টির মধ্যে রেজিস্ট্যান্স টু করাশন আছে, ফ্যাটিকও লো টেম্পারেচার হতে পারে, হাই টেম্পারেচার ফ্যাটিক, লো টেম্পারেচার ফ্যাটিক, এক্সেট্রা এক্সেট্রা। তো বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, আমরা এগুলো নিয়ে আলাপ করব না, আমরা মূলত মেকানিক্যাল প্রপার্টি নিয়ে আলাপ করব। সো মেকানিক্যাল প্রপার্টির মধ্যে আছে স্ট্রেংথ আছে, তো দুইটা স্ট্রেংথ, আইদার গ্রুপ স্ট্রেস অথবা ইল স্ট্রেস এন্ড তার সাথে টেনসাইল স্ট্রেস। সো এটা একটা আছে টাফনেস বা ডাক্টিলিটি, দুইটা একসাথে আমরা আলাপ করব, এন্ড লিক টাইটনেস, এটা নিয়ে আমরা একটু ডিটেইল আলাপ করব। সো এই প্রপার্টি গুলোকে প্রপার্টি কিভাবে এফেক্ট করে, ঠিক আছে? সো ফার্স্টলি ইল স্ট্রেংথ বা গ্রুপ স্ট্রেংথ, দুটো ডিফারেন্স তো তোমরা জানো ডেফিনেটলি, তাই না? ইয়েস স্যার। ওকে, সো ইল স্ট্রেংথ বা গ্রুপ স্ট্রেংথ, এটার আগে ডেফিনেশনটা যদি আমরা ক্লিয়ার হই, তার মানে এইটা এমন একটা স্ট্রেংথ যার নিচে এটার ইনইলাস্টিক ডিফর্মেশন বা ইলাস্টিক ডিফর্মেশন, তাই তো? এটা ক্রস করলে পরে প্লাস্টিক ডিফর্মেশন হয়। তো সাধারণত ডিফেক্টস যেগুলো আছে সেগুলো এফেক্ট করে দোজ প্রপার্টি যেগুলো প্লাস্টিক স্টেজে চলে গেছে। তার মানে ইল স্টেজে পরে যেগুলো হয় সাধারণত সেগুলোকে ওগুলো বেশি সেন্সিটিভ থাকে ডিফেক্টের উপর, ঠিক আছে? কারণ ইল স্টেজের সময় এরিয়ার বেসিক্যালি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাই তো? ইল স্ট্রেন্থের সময় খুব একটা এরিয়া চেঞ্জ হচ্ছে না, বিকজ অল আর ইলাস্টিক ডিফর্মেশন। তো যদি না সিভিয়ারলি ক্রস সেকশনকে রিডিউস না করে, সাধারণত ডিফেক্ট এই স্ট্রেসের উপরে কোনো রকম এফেক্ট করে না। একটা এক্সাম্পল এখানে আমরা দিচ্ছি, এটা ডিফেক্টের সাথে সম্পর্ক নাই, এটা হচ্ছে ইফেক্ট অফ লেয়ার পোরোসিটি, আলটিমেটলি পরে আসলো। সেটা হলো মেকানিক্যাল প্রপার্টি অফ ম্যাগনেসিয়াম জিঙ্ক অ্যালয় ডিপেন্ডিং অন দ্য জিঙ্ক সাইজ, জিঙ্ক অ্যামাউন্ট। সো জিঙ্কের সাথে মেকানিক্যাল প্রপার্টি ভ্যারি করে কি করে, সেটার একটা রিসার্চ করা হয়েছিল, এবং রিসার্চ করার সময় দেখা গেল যে যত জিঙ্ক দেই স্ট্রেংথ তত বাড়ে, এটা পুরো এটা হলো আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ইল স্ট্রেংথও বাড়ে, এবং ইলংগেশন কিছু দূর বেড়ে তারপরে কমে যায়। সো এটা হলো ইফেক্ট অফ জিঙ্ক অন দ্য মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাগনেসিয়াম জিঙ্ক অ্যালয়, ঠিক আছে? কিন্তু দেখা গেল যে কিছু জায়গার মধ্যে এখানে প্রপার্টি হঠাৎ করে ডিক্রিজ করে গেছে, এখানে ডিক্রিজ করেছে, এখানে ডিক্রিজ করেছে, কিন্তু এখানে কোনো ডিক্রিজ করেনি, এখানে মোটামুটি একই জিনিস আছে, ঠিক আছে? তখন এই জায়গার স্যাম্পল গুলো যেগুলো ছিল, যে এই সবগুলো স্যাম্পলকে তখন অ্যানালাইসিস করা হলো। অ্যানালাইসিস করে দেখা গেল এই সবগুলো স্যাম্পলের মধ্যে লেয়ার পোরোসিটি আছে, কারণ পোরোসিটি এটা সার্টেন লেয়ারে অ্যাকুমুলেট করেছে লম্বালম্বি ভাবে, একটা লেয়ার কিছু তারপরে ফ্রি, কোনো রকমের ডিফেক্ট নাই, তারপরে আবার আরেকটা লেয়ারে ডিফেক্ট ফর্ম করেছে, অল দিস আর পোরোসিটি কিন্তু একটা লেয়ারে হয়েছে। সো এই যে ডিফেক্ট যেগুলো আছে ভেরি স্মল সাইজে, অ্যারাউন্ড 1% রিডাকশন ইন এরিয়া, তো এখানে অ্যামাউন্টের স্ট্রেংথ খুব একটা ভ্যারিয়েশন করে নাই, দিস ইজ অলমোস্ট আনডিটেক্টেড, ঠিক আছে?
এবং এই আনডিগ্রেডেশনটা কেন হয়েছে? বিকজ reduction in area because of the layer porosity very small porosity ছিল, amount of area কে খুব একটা cross sectional area কে খুব একটা রিডিউস করে নাই, as a result yield strength কে বা proof strength কে খুব একটা এফেক্ট করে নাই, কিন্তু আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এবং ইলাঙ্গেশন কে মার্কলি এফেক্ট করেছে। সো এখান থেকে তাহলে আমাদের সামারি যেটা করছি সেটা হলো, যেহেতু ডিফেক্ট গুলো নরমালি কাস্টিং এর মধ্যে যা থাকে খুবই অল্প পরিমাণে থাকে, এটা অ্যামাউন্ট অফ ক্রস সেকশনাল এরিয়াকে খুবই কম পরিমাণে রিডিউস করে, অ্যাজ এ রেজাল্ট ইল্ড স্ট্রেন্থের উপরে ডিফেক্ট গুলোর ইফেক্ট মিনিমাল কম্পেয়ার টু টোটাল স্ট্রেংথ এন্ড টোটাল ইলাঙ্গেশন। সো ইল্ড স্ট্রেন্থ এগুলোর মধ্যে নোটিসেবল ইফেক্ট, সো বড় একটা ডিফারেন্স হয়েছে এই সমস্ত জায়গায়। ফ্র্যাকচার টাফনেস এর কথা যদি আমরা চিন্তা করি, ওকে, ফ্র্যাকচার টাফনেস এটা ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা জানি। সো ফ্র্যাকচার টাফনেস যদি আমরা স্টাডি করি তাহলে সে এটা ইন্ডিকেট করে যে একটা কাস্টিং এর ভিতরে কত পরিমাণ কত সাইজের ডিফেক্ট টলারেবল, ঠিক আছে। সো আমরা দেখেছি যে ফ্র্যাকচার টাফনেস এর হিসাব করে ক্র্যাক উড বি ইনিশিয়েটেড যদি যে এখানে কে যেটা আছে তার মানে স্ট্রেস কনসেন্ট্রেটর যেটা আছে সেটা K1C এ যদি বড় হয় তাহলে ক্র্যাকটা ইনিশিয়েট করবে, সো এটা ছিল আমাদের ফ্র্যাকচার মেকানিক্স এর মূল কথা ছিল। এখন এইখান থেকে এই কে এর যে K1C বা কে এর সাথে যে রিলেশনগুলো আমরা পেয়েছিলাম সেই রিলেশন থেকে আমরা এই ফর্মুলাটা আমরা আলটিমেটলি পেয়েছিলাম, সেটা হলো কাস্টিং এর ভিতরে যে সাইজের ডিফেক্টটা হবে সেই ডিফেক্টের সাইজ সমান সমান 2K1C স্কয়ার ডিভাইডেড বাই পাই সিগমা স্কয়ার। তো সিগমা হলো আমরা কতটা স্ট্রেস দিচ্ছি কাস্টিং এর মধ্যে, K1C হলো ম্যাটেরিয়ালের ইনহেরেন্ট প্রপার্টি ফ্র্যাকচার টাফনেস, এবং G হলো লেন্থ অফ দ্য ক্রিটিক্যাল সাইজ। এখন অ্যালুমিনিয়াম অ্যালয়ের কথা যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম অ্যালয়ের K1C হলো 32 মেগাপাস্কেল রুট ওভার এম, সিগমা হলো अराउंड 240 যদি ধরি, তাহলে এইটা ক্রিটিক্যাল সাইজ তোমরা জানো যে ফ্র্যাকচার মেকানিক্স তো পড়েছো তাই না 3-1 এর মধ্যে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফ্র্যাকচার মেকানিক্সের মধ্যে দুই ধরনের সিনারিও আছে, একটা হলো কাস্টিং মানে স্যাম্পলের ভিতরে একটা ইলেকট্রিক্যাল ক্র্যাক অথবা সারফেসে একটা ইলেকট্রিক্যাল ক্র্যাক, তাই না? সো সারফেস ইলেকট্রিক ক্র্যাক ছিল একটা, আরেকটা হলো সেন্টার একটা ক্র্যাক। সো এই দুই ধরনের সিনারিওর জন্য ফর্মুলা একটু ডিফারেন্ট, এবং সেখান থেকে আমরা এই ডিফারেন্ট ফর্মুলা থেকে ডি বের করলে এই ফর দিস সিনারিও আমরা দুটো ভ্যালু পাই। একটা হলো ডি ইকুয়াল টু 11 মিলিমিটার যদি সেন্টারে থাকে, ডি যদি ক্র্যাক যদি সারফেস ইনিশিয়েটেড হয় তাহলে ডি সাইজ হবে 9 মিলিমিটার, ঠিক আছে। তো তার মানে কি দাঁড়ালো যে একটা অ্যালুমিনিয়াম অ্যালয় তার মধ্যে স্ট্রেস যদি 240 দেই ইল্ড স্ট্রেন্থ, যার 240 ইল্ড স্ট্রেন্থ, সো ডিফর্মেশন হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ডিফর্মেশন হবে না, ক্র্যাক ইনিশিয়েট করবে না, সেই সমস্ত ক্ষেত্রে মিনিমাম সাইজ অফ দ্য ক্র্যাক ইজ 11 মিলিমিটার। 11 মিলিমিটার। তাহলে পরে আমি যে কথা বলি 2 মিলিমিটার চেয়ে বড় ক্র্যাক হইলে পরে কাস্টিং শুড বি রিজেক্টেড ইজ অ্যাবসলিউটলি ফলস, তাই না? আমি অনর্থক একটা কাস্টিং, পারফেক্টলি ওয়াকেবল কাস্টিং কে আমি রিজেক্ট করে দিচ্ছি। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে যদি সেন্টারে ক্র্যাক হয় তাহলে একটু বড় সাইজ, সারফেস ইনিশিয়েটেড ক্র্যাক হলো একটু ছোট সাইজ। সো সারফেস ইনিশিয়েটেড ক্র্যাক আর মোর ডেঞ্জারাস দ্যান সেন্টার ক্র্যাক। তো এখানে তাহলে আমরা যেটা বলতেছি যে এই যে ভ্যালু দুইটা আলটিমেটলি আমরা পেলাম, আইদার সারফেস ইনিশিয়েটেড অর সেন্টার ক্র্যাক, দুইটার ভ্যালুটাই রিলেটিভলি লার্জার, ঠিক আছে। এবং এই 11 মিলিমিটার ক্র্যাক বা 9 মিলিমিটার ক্র্যাক তুমি যে কোনো এনডিটি মেথড দিয়ে ডিটেক্ট করতে পারো। তার মানে তুমি কাস্টিং করার পরে যদি এনডিটি টেকনিক অ্যাপ্লাই করো কাস্টিং এর মধ্যে, অলমোস্ট অলওয়েজ কাস্টিং ইন্ডাস্ট্রি সেটা করে থাকে, আইদার এক্সরে রেডিওগ্রাফি করে অথবা ডাইপেনিট্রেট টেস্ট করে এক্সেট্রা এক্সেট্রা, সো অথবা ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট করে, যে টেস্টই করো না কেন তুমি ইউ ক্যান ডিটেক্ট দিস এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ সাইজ ক্র্যাক, ঠিক আছে। 11 মিলিমিটার 9 মিলিমিটার তুমি ডিটেক্ট করতে পারো, এবং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত বড় ক্র্যাক হচ্ছে, এবং ডিপেন্ডিং অন দিস ফর্মুলা এই সেই ক্র্যাকটা তোমার যদি এই দুইটা ক্র্যাকের চেয়ে নিচে থাকে ফর দিস টাইপ অফ অ্যালয়, তাহলে পরে ইউ বিং দ্য সেফ সাইড, ঠিক আছে। অথচ বিভিন্ন রেডিওগ্রাফি স্ট্যান্ডার্ড যদি বলে যে নো লিনিয়ার ডিফেক্টস অফ এনি সাইজ মানে ওখানে যে 2 মিলিমিটার মোটামুটি বলা হয়, অথবা 1 মিলিমিটার সাইজ, তার মানে ফ্ল মোর দ্যান 1 মিলিমিটার সাইজ শুড বি রিজেক্টেড। সো এগুলো টোটালি ইললজিক্যাল। তার মানে আমাদেরকে আলটিমেটলি
আসলে সায়েন্স অ্যাপ্লাই করতে হবে। সায়েন্স অ্যাপ্লাই করে আমাদের দেখতে হবে যে আমরা সেফ জোনে আছি কি না। So when applied stress equal to yield stress, the greatest resistance to crack initiation of our material controlled by the value of K1C. Okay, এখানে আরেকটা জিনিস এখন আমরা বলতে যাচ্ছি, সেটা হলো যে যখন ক্র্যাক ইনিশিয়েট করে, তাহলে এখানে যে ফর্মুলা আমরা পেলাম D is equal to 2x K1C square by pi c. তো এখানে আছে হলো yield strength of the material, এই সিগমা ভ্যালু, আর এটা হলো permissible flaw size. So তাহলে একটা ম্যাটেরিয়ালের স্ট্রেন যদি বেশি হয়, এই ফর্মুলা এই ইকুয়েশনটাকেই আমরা এখানে এক্সপেরিমেন্টালি ডেটা বের করেছি। সো তার মানে দেখা যাচ্ছে একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ যত বাড়বে ফ্ল সাইজ তত ছোট হয়ে যাচ্ছে। এটা বাড়া মানে ডি ছোট হয়ে যাওয়া। তার মানে একটা ম্যাটেরিয়াল যার স্ট্রেংথ যদি 350 হয়, তারপরে 6 মিলিমিটার সাইজ টলারেবল হতে পারে, অথচ সেটা যদি লেটস সে 600 মিলিমিটার হয়, তাহলে টলারেবল সাইজ বিকাম 1 মিলিমিটার। সো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ যত বাড়বে তত স্ট্রেস কনসেন্ট্রেটর হয়ে এটা ভ্যালুটা তত বেশি রেজড হবে। তো আমরা যদি ভিতরে এমন একটা ক্র্যাক যেটা ইনিশিয়েট করেছে, এটা যদি মনে করো একটা কাস্টিং স্ট্রেংথকে 10 গুণ বাড়ায় দেয়, মানে স্ট্রেস কনসেন্ট্রেটিভ ফ্যাক্টর যদি 10 হয়, তাইলে পরে যদি 350 হয়, তাহলে এটা এখানে যেটা বলছি 350 যদি দেই, তাহলে এটা ভ্যালু হয়ে যাবে 3500। আর এখানে যদি আমি 600 দেই, তাহলে এটা হয়ে যাবে 6000। তার মানে ইফেক্টিভলি 6000 স্ট্রেংথ আমি ভিতরে দিচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা লো স্ট্রেংথের ম্যাটেরিয়াল হয়, তাহলে এটা 10 গুণ বাড়লে পরে এটা হয়ে যাবে 3500। সো আলটিমেটলি হাই স্ট্রেংথ ম্যাটেরিয়ালের ভিতরে স্ট্রেস কনসেন্ট্রেটর ফ্যাক্টর থাকার কারণে এদের স্ট্রেংথ আরো বেশি করে রেজ হয়, যেটা ইজিলি ক্র্যাক ইনিশিয়েট করতে হেল্প করে। সো পারমিসিবল ডিফেক্ট সাইজ ডিমিনিশেড উইথ ইনক্রিজিং সাইজ, and যার কারণে আয়রন স্ট্রঙ্গার আয়রনের পারমিসিবল সাইজ বিলো 1 মিলিমিটার। এখানে যেহেতু আমরা জানি যে স্টিলের স্ট্রেংথ সাধারণত 500-600 রেঞ্জে থাকে, তো তাদের মধ্যে ক্র্যাক সাইজ দেখো 1 হয়েছে। একটু আগে আমরা অ্যালুমিনিয়ামের বেলায় দেখেছিলাম 9 আর 11, এখানে স্টিলের বেলায় সেটা ভ্যালু আসতে 1 থেকে 2 এর মধ্যে। তো তার মানে স্টিল স্যাম্পলের বেলায় পারমিসিবল ফ্লো সাইজ ইজ রিডিউসড। সো steel have high fracture toughness. So স্টিলের মধ্যে এটা হচ্ছে because of stress. On the other hand, স্টিলের K1C ও অনেক বড়। So এটা আবার অ্যালাউ করে ক্র্যাক সাইজকে বড় করার জন্য। তার মানে যেহেতু এটার K1C অনেক বড়, সুতরাং স্টিলের ভিতরে ক্র্যাক সাইজ বড় হলে পরে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু যদি হাইলি স্ট্রেস কন্ডিশন থাকে, এটা কথা বললাম, তো তাহলে পরে পারমিসিবল সাইজ আবার রিডিউস হয়ে যায়। তো এখানে মোটামুটি একটা জেনারেল ওভারভিউ অফ ফ্র্যাকচার টাফনেস বিভিন্ন ম্যাটেরিয়ালে দেখানো হয়েছে। সেখানে ভ্যালুগুলো আইদার হাই অথবা লো, এই ধরনের কোনো একটা সিনারিও। তার মানে একটা ম্যাটেরিয়ালের ফ্র্যাকচার টাফনেস হাই, স্ট্রেংথ কম অ্যাপ্লিকেবল হবে, আর অথবা স্ট্রেংথ বেশি হলে ফ্র্যাকচার টাফনেস কম। সাধারণত এই ধরনের ম্যাটেরিয়াল থাকে। এক্সেপশন দুইটা, সেটা হলো ওই টিটেনিয়াম অ্যালয় যেগুলো আছে বা নিকেল বেজ অ্যালয় যেগুলো আছে, সুপার অ্যালয় যেগুলো আছে, সেগুলো সাধারণত হাই টাফনেসও আছে, হাই স্ট্রেংথও আছে। অথবা কাস্ট আয়রন, ওয়ার্স্ট কেস সিনারিও, অথবা অ্যালুমিনিয়াম সিলিকন ম্যাগনেসিয়াম অ্যালয়, যেখানে আয়রনের বিভিন্ন ধরনের ইন্টারমেটালিক আছে, ভেরি ভেরি ব্রিটল। সো সুতরাং এই সমস্ত ক্ষেত্রেও এদের ফ্র্যাকচার টাফনেসও কম, এদের স্ট্রেংথও কম। সো ইউজুয়ালি সাধারণত এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়ে থাকে। এটা একটা মোটামুটি ভালো একটা ডায়াগ্রাম, যেটা বোঝায় যে এই বিভিন্ন ধরনের ফ্র্যাকচার টাফনেসের জন্য অ্যাপ্লাই স্ট্রেস কত হতে হবে যদি আমার ফ্ল সাইজ লিমিটেড থাকে, অথবা ফ্ল সাইজ যদি একটা পার্টিকুলার লিমিটিং কেস হয়, তাহলে অ্যাপ্লাই স্ট্রেস কত হতে হবে সেগুলো। সো এটা একটা খুব ভেরি ইউজফুল একটা ডায়াগ্রাম, যার মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের অ্যাপ্লাই স্ট্রেসকে ক্যালকুলেট করতে পারি ডিপেন্ডিং অন দ্য পারমিসিবল ফ্ল সাইজ। এখানে একটা অ্যালুমিনিয়ামের একটা কাস্টিং এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এটা উদ্দেশ্যটা ছিল এই অ্যালুমিনিয়াম অ্যালয়টার হিট ট্রিটমেন্ট করলে প্রপার্টি কতটা বাড়ে এবং পিক প্রপার্টিটা কখন পাওয়া যায়। সেখানে দেখো যে সাধারণত এই ধরনের সিনারি সবসময় সব অ্যালয় বেলা এটা হয় যে যাদের মানে এজ হার্ডেনেবল অ্যালয়, তাদের স্ট্রেংথ আস্তে আস্তে বেড়ে নিয়ে একটা পার্টিকুলার পর্যায়ে ম্যাক্সিমাম হয়, তারপরে কমে যায়।
এবং এটা জাস্ট উল্টা সিনারিও হয় হলো ইলাঙ্গেশনের বেলা। ইলাঙ্গেশন আস্তে আস্তে কমতে থাকে, একটা জায়গায় জানি একদম জিরোর কাছাকাছি বা সবচেয়ে কম হয়, তারপর আবার বাড়তে থাকে। সো সাধারণত এই যে জায়গায় ম্যাক্সিমাম হয় সেই জায়গায় ইলাঙ্গেশন মিনিমাম, এটা হলো সিনারিও। সো এই দুইটা যদি তুমি কম্পেয়ার করো তাহলে পরে কি হচ্ছে, একদম ম্যাক্সিমাম স্ট্রেংথ আবার মিনিমাম স্ট্রেংথ হয়ে যাচ্ছে, এই জায়গায় ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে, এই জায়গায় একদম মিনিমাম স্ট্রেংথ হয়ে যাচ্ছে। সো ভেরিয়েশন ইজ ভেরি ভেরি হাই। পিকেস কন্ডিশনটা খুব এক্সট্রিম মরফোলজি শো করে, অলমোস্ট জিরো স্ট্রেংথ, ম্যাক্সিমাম জিরো ডাক্টিলিটি, ম্যাক্সিমাম স্ট্রেংথ। বাট হোয়াট অ্যাবাউট ফ্র্যাকচার টাফনেস? ফ্র্যাকচার টাফনেসটাও মিনিমাম শো করে একটা পিকেস কন্ডিশন, কিন্তু হোয়াট ইজ দ্য ভেরিয়েশন? এটা যদি আমরা 300 কাছাকাছি কত বলবো, 275 যদি ধরি, এটা 175, মোটামুটি 100-র মধ্যে ভ্যারি করছে। সো ফ্র্যাকচার টাফনেস ডেটা খুব একটা চেঞ্জ হচ্ছে না ডিউরিং এইজিং। সুতরাং আমরা এই যখন ম্যাটেরিয়ালের ইন্টিগ্রিটি নিয়ে যখন আমরা হিসাব করি, ক্র্যাক প্রপাগেশন বা ক্র্যাকের কারণে অর্থাৎ ব্রিটল ফ্র্যাকচারের কথা যদি চিন্তা করি, তো ব্রিটল ফ্র্যাকচার শুধু ডাক্টিলিটি দেখে ম্যাটেরিয়ালটাকে ব্রিটল হিসাবে ডেজিগনেট করা, বা এটা তখন আমরা ডিজাইনাররা এত সেন্সিটিভ হয়ে যাবো যে এটা এই ম্যাটেরিয়ালটা তার জায়গায় ইউজ করা যাবে না বিকজ ইট উইল শো ব্রিটল ফেলিওর, সেটা চিন্তা করার চেয়ে বরং ফ্র্যাকচার টাফনেসটা চিন্তা করা মোর লজিক্যাল। বিকজ ফ্র্যাকচার টাফনেসটাই আলটিমেটলি ডিসাইড করবে ম্যাটেরিয়ালের ভিতরে ক্র্যাক হবে কি হবে না। ঠিক আছে, আমরা বলতেছি 0% ইলাঙ্গেশন। ওকে, 0% ইলাঙ্গেশনে ম্যাটেরিয়াল কোন মোডে ফেল করে? ব্রিটল মোডে ফেল করে। ব্রিটল মোড ফেল মানে কি? ভিতরে একটা ক্র্যাক ইনিশিয়েট করবে আর প্রপাগেট করবে। ক্র্যাক ইনিশিয়েট কখন করে? কার সাথে অ্যাসোসিয়েটেড? স্ট্রেসের সাথে এন্ড ফ্র্যাকচার টাফনেসের সাথে। সো আলটিমেটলি ফ্র্যাকচার টাফনেস ডিসাইড করে ম্যাটেরিয়ালের ভিতরে ক্র্যাক হবেই হবে না, এন্ড ইট উইল প্রপাগেট অর নট প্রপাগেট। সো সেই জন্য যেহেতু ফ্র্যাকচার টাফনেস স্ট্রেসের সাথে খুব একটা ভ্যারি করছে না, যে জায়গায় অন্যান্য প্রপার্টি ট্রিমেন্ডাসলি ভ্যারি করে সেই সমস্ত জায়গায় ফ্র্যাকচার টাফনেস ভেরি সেন্সিটিভ না। সেই কারণে ফ্র্যাকচার টাফনেস ভ্যালু দিয়ে আমরা জাজ করতে পারি ইনস্টেড অফ জাজিং বাই ইউজিং ডাক্টিলিটি ডেটা। সো ডাক্টিলিটি ডেটা সাডেনলি জিরো হয়ে গেল তার মানে এটা ব্রিটল ফেলিয়ার হবে? নট নেসেসারি। আমরা ফ্র্যাকচার টাফনেস দিয়ে দেখবো, ফ্র্যাকচার টাফনেস যদি খুব শার্পলি ফল করে তাহলে আমরা বলবো ওকে এই ম্যাটেরিয়ালটা ডাক্টিল ফেল হবে না, ব্রিটল ফেলিয়ার হবে। সো উই শুড omit using this one. এখানে আরেকটা ডেটা দেখানো হয়েছে, properties of aluminum silicon alloy, a function of iron content. কারণ আয়রন সিলিকনের মধ্যে যে আয়রন থাকে তাহলে আয়রন ইন্টারমেটালিক ফর্ম করে। ঠিক আছে, এই ইন্টারমেটালিক গুলো ভেরি ব্রিটল হয়। সেখানে দেখানো হচ্ছে যে আয়রন যদি বাড়ায় তাহলে ইন্টারমেটালিক বাড়ে। ঠিক আছে, ইন্টারমেটালিক গুলো বাড়ে তার মানে ব্রিটলনেস বাড়ার কথা, এবং এটা ডিউরেশন এরিয়া থেকে বোঝা যাচ্ছে। যত আয়রন বাড়ে খুব শার্পলি, এটার মধ্যে ভেরিয়েশন খুব শার্প। তার মানে 0.1 এর জাস্ট ডিউরেশন এরিয়া, তার মানে 0.3 যদি হয় তাহলে ইলাঙ্গেশনও জাস্ট রাফলি ডবল হাফ হয়ে যাচ্ছে, ডাক্টিলিটি হাফ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্র্যাকচার টাফনেসের মধ্যে খুব একটা ততটা চেঞ্জ হচ্ছে না। তো এই কারণে আমরা বলছি যে ব্রিটল ম্যাটেরিয়ালের বেলায় ডাক্টিলিটি দিয়ে জাজ না করে ফ্র্যাকচার টাফনেস দিয়ে জাজ করা ভালো। দেন ফ্যাটিগ, আমরা কি শেষ করে দেবো নাকি কন্টিনিউ করবো? 51 হয়ে গেছে। হ্যাঁ বলো। প্রবাবলি শেষ করা যেতে পারে যদি অন্যদের ক্লাস না থাকে এরপর এক্সট্রা। আজকে তো ক্লাস থাকার কথা না, আমরা কুইকলি শেষ করি। সো ফ্যাটিগ পারফরম্যান্স যেটা আছে, আমরা জানি ফ্যাটিগ হলো কাস্টিং এর বেলায় ভেরি পুয়ার। কারণ ফ্যাটিগের যে সমস্ত কন্ডিশন গুলো ফ্যাটিগকে এনহ্যান্স করে তার মধ্যে ভিতরে ডিফেক্ট। সো ডিফেক্ট গুলোর মধ্যে যেহেতু আমাদের ভিতরে কাস্টিং এর ভিতরে ডিফেক্ট থাকে, যার কারণে জাস্ট লাইক ব্রিটল ম্যাটেরিয়াল কাস্টিং এর ফ্যাটিগ প্রপার্টি খুবই খারাপ থাকে। এখন এই ফ্যাটিগের দুইটা স্টেজ যদি চিন্তা করি, আমরা জানি ফ্যাটিগের মধ্যে ক্র্যাক ইনিশিয়েট করে, ক্র্যাক প্রপাগেট করে। ঠিক আছে, যদি একটা ডাক্টাইল ম্যাটেরিয়াল হয় অথবা যদি একটা রড অ্যালয় হয়, রড অ্যালয়ের বেলায় যেটা হয় একটা ক্র্যাক ইনিশিয়েট করে, অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে ক্র্যাক ইনিশিয়েট করতে, কারণ স্ট্রেস কনসেন্ট্রেশন ওখানে থাকতে হবে, যার কারণে স্ট্রেসটা ওভারকাম করবে ক্র্যাক ইনিশিয়েট করা স্ট্রেস এসে। এবং তারপরে প্রপাগেট করাটা রিলেটিভলি ইজি, বিকজ সাধারণত গ্রেইনগুলো ছোট থাকে, সো ইজিলি ক্র্যাকটা প্রপাগেট করতে পারে। সো ফর রড অ্যালয় crack propagation is easy, crack initiation is extremely difficult. On the other hand, in our case for casting,
ক্র্যাক ইনিশিয়েশন অলমোস্ট নেগলিজেবল। কেন? অলরেডি ক্র্যাক ইজ দেয়ার। যত ধরনের ডিফেক্ট আছে, অল ডিফেক্টস ক্যান বি অ্যাক্ট এজ এ ক্র্যাক। আমরা লেয়ার পোরোসিটির কথা আলাপ করেছি, আমরা অক্সাইড ফিল্মের কথা আলাপ করেছি, হট টিয়ারের কথা বলেছি, ক্র্যাক কোর ক্র্যাকের কথা বলেছি। অল দিজ আর ক্র্যাকস। সো অলরেডি ক্র্যাক ইজ দেয়ার। তার মানে ফ্যাটিকের প্রথম স্টেজ অলরেডি বিন ডান। এখন শুধু এই ক্র্যাকগুলোকে প্রপাগেট করা, যার কারণে ফ্যাটিক প্রপার্টিজ কাস্টিং এর খুবই কম, খুবই খারাপ। তাহলে এখন যদি আমি ফ্যাটিক প্রপার্টি বাড়াতে চাই, তাহলে আমার কি উপায় আছে? এই প্রথম স্টেজটাকে কতভাবে এটাকে বাধা দিতে পারি, থামাতে পারি। তার মানে এই যে ডিফেক্ট যেগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। একটা উপায় হলো শর্ট ব্লাস্টিং করা। শর্ট ব্লাস্টিং মানে কি? কাস্টিং করার পরে কাস্টিং এর সারফেসের মধ্যে ছোট ছোট স্টিলের বল বাস্ট করা, মানে হাই ফোর্সে প্রজেক্টাইল করা। এতে করে কি হবে? কাস্টিং এর সারফেসের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে, এবং এই কম্প্রেসিভ স্ট্রেসটা তখন আলটিমেটলি আমি যে স্ট্রেসটাকে দিচ্ছি সেই স্ট্রেসটা হলো পজিটিভ স্ট্রেস, টেনসাইল স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস অলরেডি দেওয়া আছে, সেটা নেগেটিভ টেনসাইল স্ট্রেস। সো এটাকে কাউন্টারঅ্যাক্ট করে। সো আরো বেশি স্ট্রেস, টেনসাইল স্ট্রেস দিতে হয় যদি ক্র্যাকটাকে ইনিশিয়েট করতে হয়। সো এটা একটা ভালো মেথড, শর্ট ব্লাস্টিং করে সারফেসের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে দেওয়া। আরেকটা হলো ফিল্টারিং করা, কারণ ভিতরে যে ক্র্যাক আছে যেগুলা ক্র্যাকের আমরা জানি ক্র্যাক অক্সাইড ফিল্ম ইজ এ গুড ক্র্যাক, অক্সাইড বাইফিল্ম ইজ এ গুড ক্র্যাক। সো এই সব কিছু হচ্ছে হলো আমরা জানি এই টার্বুলেন্সের কারণে হচ্ছে, এবং ভিতরে যদি কোনো রকম অক্সাইড ফিল্ম চলে যায় সেই কারণে হচ্ছে। সো আমরা এই অক্সাইড ফিল্ম যাতে না হয় সেটা ব্যবস্থা করতে পারি, অথবা অক্সাইড ফিল্ম যদি থাকে সেগুলোকে আমরা ছেঁকে ফেলে দিতে পারি, ফিল্টারিং করতে পারি। সো দিস ইজ দ্য অ্যানাদার মেথড। দেন মেটাল মোল্ড ইউজ করা ইনস্টেড অফ স্যান্ড মোল্ড, কারণ আমরা জানি স্যান্ড মোল্ডের মধ্যে দেরিতে সলিডিফাই হয়। সো বেশি সময় পায় কাস্টিং এর ডিফেক্ট গুলোকে বড় হওয়ার জন্য। সো একটা ক্র্যাক যদি ফর্ম করে সেটা বড় বড় সাইজের হয়ে থাকে। যদি অক্সাইড ফিল্ম হয়, অক্সাইড ফিল্মটা মোটা হয়ে যায়, বড় হয়, এক্সটেন্সিভ হয়, এক্সেট্রা এক্সেট্রা। সো অন দ্য আদার হ্যান্ড মেটাল মোল্ড যদি হয় তাহলে কাস্টিং এর ওই সব ডিফেক্ট গুলো ছোট ডিফেক্ট হয়ে যায়। সো দিস উইল বি হেল্প। ডাক্টিলিটির কথা যদি আমরা বলছি, আমরা হচ্ছে ডাক্টিলিটি খুব সিভিয়ারলি এফেক্ট হয় বিকজ অফ দ্য ডিফেক্টস। এখানে এক্সাম্পল দেখানো হয়েছে বিভিন্ন ধরনের ডিফেক্টস। কপার, পিওর কপার, আমরা জানি পিওর কপার ইজ এ মোস্ট ডাক্টাইল ম্যাটেরিয়াল। তো পিওর কপারের মধ্যে বিভিন্ন ধরনের ডিফেক্টস ইন্ট্রোডিউস করা হয়েছে। ইনক্লুশন ডিফেক্ট আছে, হোল মানে পরোসিটি ইনক্লুড করা হয়েছে, এবং প্রায় সবগুলোই মোটামুটি সেম ইফেক্টটা দিচ্ছে। তার মানে ডাক্টিলিটি কমিয়ে দিচ্ছে। এবং এখানে so all second phase additions has deleterious effect on ductility because of the lack of cohesion in the material. So second phase থাকা মানেই হলো ম্যাট্রিক্সের মধ্যে বন্ডিং নষ্ট করে দেওয়া, এবং যার কারণে ডাক্টিলিটি কমে যায়। এবং এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে অনলি অ্যাবাউট 1% ডিফেক্ট যদি থাকে তাহলে ডাক্টিলিটি বিকামস 10%। সো এটা যদি আমরা ইনফিনিটিতে ধরে যাই, তার মানে থিওরিটিক্যাল 100% থেকে অনলি existence of 1% defect will reduce it to 10%. So this is how defect influence the ductility, severely affect the ductility. So এই ডিফেক্ট গুলো কেন ডাক্টিলিটিকে এত ইনফ্লুয়েন্স করে, সেখানে একটা থিওরিটিক্যাল স্টাডি দেখানো হচ্ছে। তো একটা পিওর মেটাল, পিওর ম্যাটেরিয়াল, এটাকে যদি আমি এলংগেশন করে টানি তাহলে আমরা জানি নরমালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ভেঙে যায়। তো ততটুকু এলংগেশন হয়। সো রাফলি যতটুকু এলংগেশন আছে সেটা ক্রস সেকশনের সমান। সো এই এলংগেশনটা এল এর সমান। এখন এর ভিতরে সেন্টারে যদি একটা ডিফেক্ট থাকে অফ দিস সাইজ ফর এক্সাম্পল, তাহলে পরে এটা এই সাইডের ম্যাটেরিয়ালটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে। সো এখন ম্যাটেরিয়াল বিকাম দিস মাচ এন্ড দিস মাচ, এবং এটার মধ্যেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তখন ভাঙবে। সো আলটিমেটলি এলংগেশন রিডিউসড হয়ে যাচ্ছে। সো এইটাকে যদি আমি জেনারেলাইজ করি ইউজিং থাউজেন্ডস অফ ডিফেক্টস অ্যালং দিস ক্রস সেকশন, তাহলে পরে দুইটা ডিফেক্টের মাঝখানে ডিস্টেন্স যদি এস ধরি এবং একটা ডিফেক্টের সাইজ যদি ডি আগের মতোই ধরি, তাহলে আলটিমেটলি টোটাল তাইলে পরে যে এলংগেশন যেটা হয় সেটা হলো এল মাইনাস ডি বাই 2, এখানে যেটা আছে। তো টোটাল এটা হলো পুরাটা এল, এটা হলো ডি। সো এল বাই ডি রে 2 ভাগ করা। সো এটা হলো আমাদের টোটাল এলংগেশন, এবং এটাকে জেনারেলাইজ করলে পরে ফর্মুলা বানায় এস মাইনাস ডি, তার মানে এইটুকু। তো এইটুকু এলংগেশন হচ্ছে সেটা হলো এস মাইনাস ডি, তার মানে এই পুরাটা হলো এস, আর এখানে অর্ধেক ডি, এখানে অর্ধেক ডি। সো এস মাইনাস দুইটা অর্ধেক ডি, তো এস মাইনাস ডি। নাম্বার অফ পোর্স পার ইউনিট এরিয়া যদি n হয় তাহলে এটা বিকাম 1/s স্কয়ার, s মানে ক্রস সেকশন। সো আলটিমেটলি এই s টাকে আমরা যদি এখান থেকে 1/n স্কয়ার করি, সিমিলার ডিও যেটা এরিয়া ফ্র্যাকশন অফ দা পোর যদি হয় তাহলে এটা হয় nb স্কয়ার, এখান থেকে d টাকে যদি চেঞ্জ করি
তাহলে আলটিমেটলি ফর্মুলা এই ধরনের দাঁড়ায় 1 মাইনাস এফ স্কয়ার। এফ মানে হলো এরিয়া ফ্র্যাকশন অফ পোরোসিটি, আর এন হলো কয়টা পোরোসিটি আছে, বা জেনারেলাইজ করে যদি ডিফেক্টের ফ্র্যাকশন কয়টা ডিফেক্ট আছে। সো এখান থেকে তাহলে আমরা যদি এলংগেশন ডিক্রিজ করবে ডিপেন্ডিং অন হোয়াট, ডিফেক্ট নাম্বার যত বাড়বে তত ইলংগেশন কমবে, ডিফেক্টের ফ্র্যাকশন যত বাড়বে ইলংগেশন তত কমবে। সো দিস ইজ দ্য জেনারেল থিওরিটিক্যাল স্টাডি থেকে আমরা এটা পাচ্ছি। ওকে, নাও আমরা ডিফেক্টকে বিভাগ করেছিলাম মনে আছে, কম্প্যাক্ট ডিফেক্ট আর ফিল্ম ডিফেক্ট। তো কোনটা বেশি এফেক্টিভ? তো এখানে খেয়াল করে দেখো, এটা হলো ম্যাক্রো মাইক্রো ডিফেক্ট, তার মানে দিস আর দ্য কম্প্যাক্ট ডিফেক্ট। তার মানে মনে করো পরোসিটি আছে অথবা ইনক্লুশন আছে, একটা হলো মাইক্রো ইনক্লুশন, একটা ম্যাক্রো বড় সাইজের ইনক্লুশন, আর এগুলো হলো সব ফিল্ম ওয়ান ডাইমেনশনাল ডিফেক্টস বা টু ডাইমেনশনাল ডিফেক্টস। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কম্প্যাক্ট ডিফেক্ট যেগুলো, সেগুলো খুব সিভিয়ারলি এফেক্ট করে প্রপার্টিকে। ইলাঙ্গেশন এবার একই কথা দেখানো হচ্ছে, স্ট্রেংথ এবার একই কথা। অন দ্য আদার হ্যান্ড ফিল্ম গুলো খুব একটা বেশি এফেক্ট করে না, সেন্ট্রাল ফিল্ম হোক আর এস ফিল্ম হোক। সেন্ট্রাল ফিল্ম এস ফিল্মটা মোর এফেক্টিভ, আমরা একটু আগে বলেছি, কিন্তু ফিল্মের তুলনায় কম্প্যাক্ট ডিফেক্ট গুলো বেশি এফেক্ট করে। কেন এফেক্ট করে? সোজা কথা, ফিল্মের অ্যামাউন্ট অফ এরিয়া যেটা ক্রস সেকশনকে কমায় দিচ্ছে সেটা পরিমাণ খুবই কম, বিকজ ফিল্মের ডাইমেনশন কম। অন দ্য আদার হ্যান্ড কম্প্যাক্ট ডিফেক্ট হলো ভলিউমাস ডিফেক্ট, সো এটা ক্রস সেকশনকে বেশি পরিমাণ রিডিউস করে দেয়, যার কারণে ইফেক্ট বেশি করে। ওকে, সো এখানে বলা হচ্ছে যদি মাইক্রো ইনক্লুশন অ্যাবাউট 10 টাইম, আর এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, মাইক্রো হলো 10 টাইম মোর ইফেক্টিভ দ্যান ম্যাক্রো লোয়ারিং। সো মাইক্রো থাকাটা মোর সিভিয়ার ফর ড্যামেজিং দ্য কাস্টিং প্রপার্টিস। ওকে, আর এখানে ফিল্মের কথা একটু আগে বলেছি। সো একটা ফিল্ম, মনে করো ফিল্ম টাইপের যদি যে কয়টা একটা অক্সাইড ফিল্ম ভাসতেছে, অন দ্য আদার হ্যান্ড যদি পরোসিটি থাকে 1000টা পরোসিটি থাকে, অথবা যদি ইনক্লুশন থাকে 1000টা ইনক্লুশন থাকে কম্পেয়ার টু একটা অক্সাইড ফিল্মের তুলনায়। তো সাধারণত ফিল্মের যে ইনক্লুশন যেগুলো আছে, কম্প্যাক্ট ইনক্লুশন, সেগুলো বেশি পরিমাণে থাকে। এবং অ্যাকর্ডিং টু ফর্মুলা, একটু আগে জাস্ট আমরা যে ফর্মুলা দেখেছি 1/n²। সো এটা হলো n, তো 100টা যদি থাকে তার মানে 10 গুণ কমায় দিচ্ছে। এই জাস্ট একটা দেখে বোঝা যাচ্ছে। সো আমাদের একটু আগে যে ফর্মুলা জেনারেলাইজ করেছি সেটার সাথে এই ডাটাটা মোটামুটি সাপ্লিমেন্ট করছে। when f become 1, তার মানে 1 - f যে ফর্মুলাটা যেটা ছিল, সো f যদি 1 হয়ে যায়, তার মানে কাস্টিং ভর্তি যদি ডিফেক্ট থাকে, তাহলে ডাক্টিলিটি ইজ অবভিয়াসলি উইল বিকাম 0। এবং এটা আদৌ সম্ভব কিনা, ইট ইজ পসিবল, যার কারণেই আমরা কাস্টিং এ গেটিং ডিজাইন করার সময় বলছি যে টার্বুলেন্স করা যাবে না, বিকজ টার্বুলেন্স যদি থাকে কাস্টিং এর ভিতরে অক্সাইড ফিল্ম দিয়ে ভরে যাবে, তখন এই ধরনের সিনারিও সৃষ্টি হবে। কাস্টিং এর ভিতরে অ্যামাউন্ট অফ ডিফেক্ট উইল বি, অর্থাৎ ফ্র্যাকশন অফ ডিফেক্ট উইল বি অ্যাপ্রক্সিমেটলি টু 1। আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, এটা কাকে বলে? ইল স্ট্রেংথের পরে যে এক্সট্রা স্ট্রেংথ হচ্ছে, সো তার মধ্যে ইল স্ট্রেংথও আছে, অ্যাডিশনাল ওয়ার্ক হার্ডেনিংও আছে। ইল স্ট্রেংথকে এফেক্ট করে না, কিন্তু ওয়ার্ক হার্ডেনিংকে সিভিয়ারলি এফেক্ট করে। So that's why it's become complicated. At room temperature, ultimate tensile increase within ductility বাড়লে পরে strength বাড়ে, আমরা জানি। work hardening বাড়লে strength বাড়ে, সেটা আমরা জানি। So UTS is equal to proof stress কখন হয়? যদি আমরা এই work hardening কম্পোনেন্টটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? So work hardening কম্পোনেন্ট যদি না থাকে, তাহলে UTS becomes tensile strength। তার মানে তখন আর tensile strength এর উপরে ductility এই ডিফেক্ট গুলো খুব একটা ইনফ্লুয়েন্স করে না। ডিফেক্ট কিভাবে এফেক্ট করে? এখানে একটা ডেটা দেওয়া আছে যে ফিল্টার করার পরে কাস্টিং এর প্রপার্টি মাপা হয়েছে, ফিল্টারিং ছাড়া কাস্টিং এর প্রপার্টি মাপা হয়েছে। তো যদি ফিল্টার করা হয়, প্রপার্টি ইমপ্রুভ করেছে, স্ট্রেংথ ইমপ্রুভ করেছে, ডাক্টিলিটি ইমপ্রুভ করেছে। আনফিল্টার অবস্থায় ডাক্টিলিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ডিফেক্টস। ফিল্টারিং করে ডিফেক্ট গুলোকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে। আরেকটা এখানে দেখানো হয়েছে, when cracks or films occupy the majority of the cross section, কিভাবে প্রপার্টি ডিক্রিজ করে। সো ইটিএস ফল টু অলমোস্ট 0% যদি এটা থ্রু ক্র্যাক হয়, তার মানে কাস্টিং এর এক সেকশন থেকে শুরু করে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যদি ক্র্যাক থাকে, তাহলে এটা অলমোস্ট 0 করে দিতে পারে। সো এফ বিকামস 1 ইন দিস কেস। এটা কথা একটু আগে বলেছি, লেয়ার পোরোসিটি ইট হ্যাজ এ ভেরি প্রোনাউন্সড ইফেক্ট, বিকজ লেয়ার পোরোসিটি মানেই হলো অনেক ডিফেক্ট আছে যেগুলো একটা আরেকটার সাথে জোড়া লেগে লাগে, অ্যাজ ইফ একটা ডিফেক্ট হয়ে গেছে ফ্রম টপ টু বটম। So F becomes 1 in this case.
এখানে আরেকটা দেখানো হয়েছে গ্যাস পোরোসিটি ভার্সেস লেয়ার পোরোসিটি। সো পোরোসিটি বিভিন্ন জায়গায় অ্যাকুমুলেট করা আছে, সেটা করলে প্রপার্টিকে খুব একটা ইনফ্লুয়েন্স করে না, কিন্তু যদি লেয়ার্ড হয় তাহলে পরে এটা অ্যাজ ইফ স্টিচ করে 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 একটা অনেকগুলা পোরোসিটিকে মিলে একটা পোরোসিটি করা হয়েছে অফ ভেরি লং লেন্থ। সো প্রপার্টিকে সে মার্কলি এফেক্ট করে। ওকে, লিক টাইটনেসের কথা আমরা জানি। লিক টাইটনেস মানে হলো যে একটা ক্র্যাক আছে ফ্রম সেন্টার টু আউটওয়ার্ডস, যার কারণে লিকুইড মেটাল বেরিয়ে যেতে পারছে। সো এই ধরনের সিনারিও কখন হয়? কাস্টিং এর মধ্যে পরোসিটি থাকলে এই ধরনের সিনারিও হতে পারে? এটা কখনোই হতে পারে না, কারণ পরোসিটি যদি থাকে অলমোস্ট 20 থেকে 30% অফ পরোসিটি কাস্টিং এর মধ্যে থাকতে হবে, তখনই থ্রু এই ডিফেক্টটা জেনারেট করতে পারে এবং লিক টাইটনেস will be problematical. বাট নর্মালি একটা কাস্টিং এর ভিতরে পরোসিটি সাধারণত 1-2% এর বেশি থাকে না, কারণ গ্যাস এত নাই কাস্টিং এর ভিতরে যে এই 20 to 30% এর মতো ডিফেক্ট জেনারেট করবে। সো অ্যাজ এ রেজাল্ট লিক টাইটনেস এর সোর্স ইজ নট এ পরোসিটি। লিক টাইটনেস সোর্স অন্য জিনিস, ফর এক্সাম্পল অক্সাইড ফিল্ম, ফর এক্সাম্পল একটা ক্র্যাক, ঠিক আছে? সিঙ্গেজ পরোসিটি হতে পারে, বিকজ সিঙ্গেজ পরোসিটি সামটাইমস লেয়ার পরোসিটি মতো কাজ করে। সো তার মানে একটা জোড়া লেগে লাগিয়ে থ্রু আউট প্রসেশন এটা হয়ে যেতে পারে, ঠিক আছে? এই অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, লাইট অ্যালয় এগুলোর মধ্যে এই লিক টাইটনেস প্রবলেম বেশি হয় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ অক্সাইড। এবং দুই ধরনের অক্সাইড আমরা জানি, একটা হলো সিঙ্গেল অক্সাইড হতে পারে ভেরি থিন, ভেরি থিক, আস্তে আস্তে অনেক বড় হয়ে মোটা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, সেটা একটা হতে পারে, অথবা বাইফিল্ম, যেটা অর্থাৎ এটা অক্সাইডটা বেন্ড হয়ে বাইফিল্ম হয়েছে এবং বাইফিল্মের ভিতরে আমরা জানি এটা ক্র্যাক হিসেবে কাজ করে। ফাইনালি রেজিডুয়াল স্ট্রেসের কথা আমরা বলেছি। রেজিডুয়াল স্ট্রেস it is a severe defect because it is undetectable, আমরা এটা দেখতে পারি না। এমন কোনো টেস্ট নাই, এনডিটি টেস্ট নাই যেটার মাধ্যমে তুমি বলতে পারবে যে কাস্টিং এর মধ্যে ডিফেক্ট রেজিডুয়াল স্ট্রেস আছে, যার কারণে ইট ইজ প্রবলেমেটিক, ঠিক আছে? সো রেজিডুয়াল স্ট্রেসটা আমাদের কেয়ারফুলি অবজার্ভ করতে হবে এবং রেমেডি অবশ্যই একটাই রেমেডি আছে আমরা জানি, যে স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট করতে হবে to relieve the residual stress. Residual stress is important because catastrophic failure can occur because of the presence of residual stress, and we don't know that they are present. Okay, so this is all about defects. আমরা ডিফেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিফেক্ট দেখলাম এবং ডিফেক্টগুলো সাধারণত কমন কতগুলো মেকানিক্যাল প্রপার্টি করে এফেক্ট করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমি যদি শেয়ার স্টপ করি, so any questions about? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরে আমরা এই ডিফেক্টের উপর আমরা একটা কুইজ 2 নেব বলেছি। আগামী সপ্তাহে কোনো একদিন কবে নিতে পারি বলো? আমরা বলেছি এটা একটা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। আমি হয়তো 20টা কোয়েশ্চেন দেব 15 মিনিটে আনসার করার জন্য। সো এখানে মাইক্রোসফট টিমের মধ্যে কোয়েশ্চেন করবা, ওখানেই আনসার করবা, এবং টাইম ইজ ক্রিটিক্যাল। সুতরাং যে সময় দেব সেই সময়ের মধ্যে এটা ওপেন হয়ে যাবে, যে সময় বন্ধ করার কথা বলবো সেই সময় বন্ধ হয়ে যাবে। সুতরাং ওই সময় যদি না করতে পারো তাহলে ইউ উইল নট গেট এনি চান্স, ঠিক আছে? বলো কবে দিতে পারি? আমি আগে এটা বন্ধ করি।